বার্ডস ভিউর ২৬তম পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ। আমি কাজী হাসান ডালাস টেক্সাস থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরেকবার এই অনুষ্ঠানের সাথে যুক্ত হতে। আমরা প্রতি সপ্তাহে শনিবারে বাংলাদেশের সময় সন্ধ্যায় এবং যুক্তরাষ্ট্রের সময় সকালে অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই। আমরা বার্ডস ভিউ থেকে বিশ্বাস করি একজন সমাজের সচেতন নাগরিক হিসাবে বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকাটা আবশ্যক। সেই বিবেচনা থেকে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকে তেমনই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হতে যাচ্ছি। বন্ধুরা, আমাদের সাথে যদি এই মুহূর্তে আপনি যুক্ত থাকেন, তাহলে আপনারা জানেন যে আমরা ফেসবুক এবং ইউটিউবে লাইভ অনুষ্ঠান করছি এবং পরবর্তীতে এটি রেকর্ড আকারে চলে আসবে। আপনারা নিজেদের সুবিধা মতো যতটুকু আপনাদের সময় কুলায় সেভাবে অনুষ্ঠানটা দেখে নিতে পারেন। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই সবার আগে, সেটি হলো আজকের অনুষ্ঠানটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। Chris Pine'র ভাষায়, life flies by and it is easy to get lost in the blur. In adolescence, it is how do I fit in? কিশোরবেলা থেকে বয়সন্ধিকাল কখন আসে, কিভাবে বুঝবেন আর তাদের সাথে কিভাবেই বা আচরণ করবেন, এই সব বিষয় নিয়ে আলোকপাত করতে বার্ডস ভিউর ২৬তম পর্বের অতিথি হয়ে আসছেন বাংলাদেশ থেকে সাইকোথেরাপিস্ট মাহমুদা মুহসিনা বুশরা ও সানজিদা ইসলাম এবং লিউসিয়ানা থেকে চিকিৎসক সেলিনা শাহিন। অনুষ্ঠানটি বার্ডস ভিউর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে একযোগে সম্প্রচারিত হবে ২২শে জুন শনিবার ডালাস সময় সকাল ১০টায় ও বাংলাদেশ সময় রাত্রি ৯টায়। অনুষ্ঠানটির পরিকল্পনা ও সঞ্চালনায় রয়েছেন কাজী হাসান, প্রযোজনায় মারুনা রাহি। এই আয়োজনে আমন্ত্রণ আপনাকেও। টক শো বার্ডস ভিউ, শব্দ তরঙ্গে বাংলা। জি, আপনারা ঠিকই শুনেছেন। আজকের বার্ডস ভিউর বিষয় বয়ঃসন্ধিতে চ্যালেঞ্জ কি ও কেন জানা জরুরি। এটা এমন একটা বিষয় যেটাকে স্পর্শকাতর হিসাবে বিবেচনা করা হয়। ঘটনাটা প্রত্যেকটা মানুষের জীবনে ঘটে থাকে, কিন্তু এটা নিয়ে আমাদের সমাজে, আমাদের সংস্কৃতিতে খুব একটা আলোচনা হয় না। বিষয়টা খুবই জরুরি। এটা নিয়ে আজকে আমরা আলোকপাত করব। আমাদের সাথে ৩ জন বিশিষ্ট অতিথি আছেন। তাদেরকে এক এক করে পরিচয় করিয়ে দিই। আপনাদের যদি বিষয়টা সম্পর্কে কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানাবেন। অনুষ্ঠানের শুরুতে সেটা বললাম। এখন আমাদের যারা অতিথি আছেন তাদেরকে এক এক করে ডিজিটাল মঞ্চে আনছি বার্ডস ভিউর এবং আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই আসছেন মঞ্চে মাহমুদা মুহসিনা বুশরা। তিনি একজন সাইকোথেরাপিস্ট ও ট্রেনার, কনসালটেন্ট, সিটি হাসপাতাল লিমিটেড, ঢাকা। প্রথম আলোর বন্ধুসভার একজন সদস্য এবং বার্ডস ভিউ অনুষ্ঠানের তিনি একজন নিয়মিত অংশগ্রহণকারী, অনেকটা কো-হোস্ট বলা যেতে পারে। মাহমুদা মুহসিনা বুশরা, আপনাকে সাদর আমন্ত্রণ এই অনুষ্ঠানে। কেমন আছেন? ধন্যবাদ ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। আমাদের সময়টা কি তাড়াতাড়ি না কেটে যায়। ১ মাস আগে দেখা হয়েছিল, আজকে আবার দেখা হচ্ছে। তাই জি। ভাবি মানুষের জীবনটা কত দ্রুতই না চলে যাচ্ছে। আবারও কথা হবে। সব জি। অতিথিদের আমরা মঞ্চে নিয়ে আসি। এবারে আনছি আমার একজন প্রিয় মানুষ। তার প্রথম পরিচয় কবি এবং অন্য পরিচয় হলো বিশাল পরিচয় তার। তিনি একজন চিকিৎসক, গবেষক, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ডক্টর সেলিনা শাহিন, সহকারী অধ্যাপক, এক্সেভিয়ার ইউনিভার্সিটি অব লুইজিয়ানার। আজকে আমাদের সময় দিয়েছেন ডক্টর সেলিনা শাহিন। আজকের অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ।
কেমন আছেন? ধন্যবাদ ভাইয়া আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি চমৎকার আছি। আমি খুবই আশান্বিত যে আমার সাথে ৩ জন সুন্দরী মানুষ কথা বলতে যাচ্ছে। এমন একটা বিষয়, যে বিষয়ে আগে মানুষের লজ্জা পেত। ওরা খুবই সাহসী মানুষ। আপনারা যারা আমাদের সাথে আছেন, তারা অবশ্যই বিষয়টা নোটিস করছেন। তারা এমন একটা বিষয় সাহস করে মুখ খুলতে যাচ্ছে, যেটা সংস্কৃতিকে পরিবর্তন করার একটা প্রচেষ্টা। এটা অবশ্যই ভালো একটা জিনিস। এটার মধ্যে খারাপের কিছু আমরা দেখি না। সেজন্য আজকের অনুষ্ঠানের আয়োজন। এবার আমাদের পরবর্তী অতিথি সঞ্জিদা ইসলাম। উনি একজন সাইকোথেরাপিস্ট ও ট্রেনার, মানসিক স্বাস্থ্য বিষয়ক। উনি কাজ করছেন মনের বন্ধু নামক একটি সংগঠনে এবং আইন ও সালিশ কেন্দ্রের প্রাক্তন কনসালটেন্ট অথবা কাউন্সিলর। সঞ্জিদা, আপনি প্রথমবার বার্ডসভির অনুষ্ঠানে এসেছেন। আপনাকে সাদর আমন্ত্রণ। আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদের কিছুটা সময় দিচ্ছেন, এই জন্য আপনার কাছে কৃতজ্ঞতা। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জাস্ট একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমি আইন ও সালিশ কেন্দ্রে সাইকোসোশ্যাল ইউনিটে একজন কাউন্সিলর হিসেবে কাজ করেছিলাম। বাহ, চমৎকার। তাহলে আমরা শুধু শারীরিক মানসিক না, আইন বিষয়ক যদি কোনো প্রশ্ন আজকে এসে যায়, তাহলে আমরা সেটা নিয়েও কথা বলতে পারবো। চমৎকার। মূল অনুষ্ঠানে ঢুকে যাই। শরীর এবং মন, শরীরটাকে আমরা দেখতে পাই, মনটাকে আমরা দেখতে পাই না। কিন্তু একটা কথা আছে, মাইন্ড ওভার বডি। মনটা কিন্তু অনেকভাবেই শরীরটাকে নিয়ন্ত্রণ করে, পরিপূর্ণ না হলেও বেশ কিছু ভাবে নিয়ন্ত্রণ করে। তো আমরা আজকে দুটো ভাগে ভাগ করে অথবা দুটো বিষয়কে বোঝার চেষ্টা করব। প্রথমেই যাচ্ছি আমাদের অনুষ্ঠানের চিকিৎসক ও ডক্টর সেলিনা শাহিন। তার কাছ থেকে বুঝতে চাবো যে বয়ঃসন্ধিকাল ব্যাপারটা কি, কেন হয়, এবং তখন কি কি পরিবর্তন আমরা দেখি। ধন্যবাদ ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা সবাই এই একটা সময়ের ভেতর দিয়ে যাই আমাদের জীবনে অনেকগুলো ভাগের মধ্যে এটা একটা অনেক সিগনিফিকেন্ট, অনেক বিশেষ একটা সময়, বয়ঃসন্ধিকাল, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাডোলেসেন্স। তো বয়ঃসন্ধিকাল কথাটা যখন আমরা বলি, এটা একটা কাল মিনস অনেক একটু লম্বা একটা সময়, যেটাকে আমরা বলি টিন এজ, লাইক 13 টু 19। কিন্তু আরেকটা কথা যেটা পিউবার্টি, সেটা হচ্ছে আমাদের শারীরিক পরিবর্তন যেটা হয়, বা শিশুকাল থেকে যৌবনে পদার্পণের যে ইনিশিয়াল ধাপটা, যে মানে ফিজিক্যাল চেঞ্জ। তো এই দুটো জিনিসের মধ্যে একটা কনফিউশন অনেকের থাকে যে কোনটা পিউবার্টি, কোনটা অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স ব্যাপারটা এটা সাইকোলজিক্যাল, ইমোশনাল, ইনক্লুডিং ফিজিক্যাল, তিনটে তিনটে জিনিস একসাথ করেই একটা সময়কাল, সেটা হচ্ছে আমাদের অ্যাডোলেসেন্স। আর পিউবার্টি যখন আমাদের শারীরিক পরিবর্তনগুলো আমরা দেখতে পাই একটা বাচ্চা থেকে, যখন সে অ্যাডাল্টের পথে যায়, সেই যে শারীরিক চেঞ্জ গুলো, সেটাকে আমরা পিউবার্টি বলি, দ্য অনসেট অফ চেঞ্জ, অফ ফিজিক্যাল চেঞ্জ গুলো যখন হয়। তো অ্যাডোলেসেন্সের যে সমস্যাগুলো বা যে পরিবর্তন, সমস্যা আমি বলবো না, আমি বলবো পরিবর্তন, ফিজিওলজিক্যাল চেঞ্জ, ইজ নট প্যাথোলজিক্যাল। সো ফিজিওলজিক্যাল চেঞ্জ গুলোর মধ্যে অবশ্যই শারীরিক পরিবর্তন, যেটা হচ্ছে সে বাচ্চারা বুঝতে পারে না আমি আসলে কি। কেউ বলে তুমি বড় হয়ে গেছো, এখন এরকম করা যাবে না। আবার কেউ তুমি এখন, আবার যখন সে বড়দের মতো আচরণ করে, আমরা বলি তুমি এখনো বড় হওনি, তুমি এখনো ছোট, তুমি বড়দের মতো কেন কথা বলছো। সো দে বিকেম কনফিউজড, তারা আসলে কনফিউজ থাকে যে আমরা আসলে কি বড় না আমি ছোট। তার মধ্যে তারপর সে দেখে এক সময় বাবা মা তাকে অনেক আদর করতো, আত্মীয় স্বজনের কাছে যেতে দিত, মানে অপোজিট সেক্টর আত্মীয় স্বজন যারা, হঠাৎ করে মা একটু চেঞ্জ, বাবা একটু চেঞ্জ, কেউ বাসায় আসলে তাকে একটু ওড়না নিয়ে যেতে বলে, বিশেষ করে মেয়েদেরকে আমাদের দেশে। তো তারা অনেকটুকু কনফিউজ থাকে যে একবার আমাকে বলে বড়, একবার বলে ছোট, আমি আসলে কি। তো এই যে তার সাইকোলজিক্যাল যে সে একটা সমস্যার মধ্যে দিয়ে যায়, এটা একটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আমি মনে করি। আরেকটা আমার কাছে মনে হয় যে তার ফিজিক্যাল চেঞ্জ গুলো যখন সে হঠাৎ করে দেখতে পায় নিজের মধ্যে, তখন আমাদের দেশে, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, আমাদের পারিবারিক ভাবে বা আমাদের স্কুল কলেজে আমাদের বাচ্চাদেরকে ওইভাবে শেখানো হয় না যে
মানে সেক্স এডুকেশনটা আমাদের কারিকুলামে ইনক্লুডেড না। তো তারা জানে না যে তারা আসলে কি হচ্ছে, তার শরীরটা কেন পরিবর্তন হচ্ছে, তার কেন খোঁচা খোঁচা দাঁড়িয়ে আসতেছে, তার কেন ওড়না পড়তে হবে। আমরা যখন আমি নিজেকে যে এক্সাম্পল দেবো, আমি যখন স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুলে, হঠাৎ করে আমাকে আব্বু বললো যে তোমাকে এখন থেকে ক্লাস 6-এ তুমি যাবা, তোমাকে এখন থেকে ক্রস বেল্ট পড়তে হবে, ওড়নার মতো করে বেল্ট দিয়ে আটকে পড়তে হবে। আমাকে এটা স্কুল ইউনিফর্ম, তারপরে বাইরে যাওয়ার সময় বলতো ওড়না পড়তে হবে, আত্মীয় স্বজন আসলে ওড়না পড়তে হবে। এই যে চেঞ্জ গুলো, ওগুলো আমাদেরকে ক্লিয়ার করা হয় না, আমাদেরকে শুধু কমান্ড করা হয়। আমাদের দেশের কথা বলছি, এগুলো যদি আমরা একটু এক্সপ্লেইন করি বাচ্চাদেরকে যারা এই সময়টার ভেতর দিয়ে যায়, তাহলে আমার মনে হয় এটা ওদের আন্ডারস্ট্যান্ডিং এ ওদের বুঝতে সুবিধা হয়, যেটা আমার জীবনের একটা ধাপ, আমি বড় হচ্ছি, আমার এই পরিবর্তনগুলো আসছে শরীরে, তো আমাকে এটার ভেতর দিয়ে যেতে হবে। আরেকটা যেটা হয় হরমোনাল চেঞ্জ, যেটা ছেলেদের মেয়েদের, আমি কঠিন করে না বলি, ভাই আমাকে কঠিন করে বলতে মানা করেছে। তো যে হরমোনাল চেঞ্জ গুলো হয় আমাদের শরীরে, মেয়েদের শরীরে, ছেলেদের শরীরে, যে নতুন হরমোন গুলা তৈরি হয়, যেগুলা গ্রো করে, বেশি বেশি করে আসে, যে কারণে আমাদের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো আসে, যে শারীরিক পরিবর্তন গুলো। তো সেই হরমোন গুলোর ইনফ্লুয়েন্সের জন্য আমাদের অনেক ধরনের সমস্যা হয় এই বয়সটাতে, অ্যাডোলেসেন্সে। যেমন তাদের মুড সুইং হয়, তাদের আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট হয় তাদের মধ্যে, তাদের ওই সময় অনেক মেন্টাল সাপোর্ট দরকার হয়, তারা ডিসকানেক্ট ফিল করে অনেকের সাথেই, যে বাবা মার সাথে কথা বলতে একটু আনইজি লাগছে। আবার হচ্ছে আমরা যদি বাবা মা যদি একটু ওপেন মাইন্ডেড না হয়, বন্ধু সুলভ না হয়, তখন তারা কনফিউজ থাকে তারা কার সাথে কথাগুলো শেয়ার করবে। এই সমস্যাগুলোর ভেতর দিয়ে এই বয়সন্ধি কালটাতে আমাদের বাচ্চারা স্ট্রাগল করে। এটা বাংলাদেশের প্রেক্ষাপট। আর আমি যদি বিদেশের কথা বলি, যেহেতু আমি বিদেশে থাকি, আমেরিকাতে, বা হচ্ছে যে কোনো অন্য দেশে, যেটা আমাদের কালচারের সাথে আমাদের বাংলাদেশি কালচারটা একটু ডিফারেন্ট। এদেশে বাচ্চারা, যারা এদেশের বাচ্চারা, সাদা বা অন্য যারা আমেরিকান যারা, ওদের সাথে আমাদের বাচ্চাদের, আমাদের যারা ডুয়েল কালচারের বাচ্চাদের, আমরা বাসায় দেখি বাবা মা বলছে হ্যাঁ তুমি বড় হচ্ছ, তুমি এটা এটা করতে পারবা না, এটা এখানে এখানে যাওয়া যাবে না। আবার অন্যদিকে সে যখন স্কুলে যাচ্ছে, তাকে স্কুলে শেখানো হচ্ছে তুমি এটা এটা করতে পারবা, এখন তোমার ফিজিক্যাল এই চেঞ্জ, তুমি এই করতে পারবা, তোমাকে এটা এটা করতে হবে। তার এডুকেশনের মধ্যে তার মানে সবকিছু ইনক্লুডেড থাকে, তার সোশ্যাল, তার ক্লাসরুমে তাকে শেখানো হয়। সো দে আর মোর লাইক ম্যাচিওরড দেন আমাদের দেশের বাচ্চাদের সাথে, আমাদের কালচার বাচ্চাদের সাথে। এই যে একটা ডিফারেন্স, ফিজিক্যাল, সোশ্যাল, সাইকোলজিক্যাল, এটাই আমার মনে হয় অ্যাডোলেসেন্সের একটা বড় একটা ব্যাপার। আমি কি বেশি লম্বা করে ফেললাম আমার কথা? না, অসুবিধা নেই, তোমার কাছে আবারও ফিরবো। জি। এখন আমি সঞ্জিদা ইসলাম আপনার কাছে যাচ্ছি। আপনি বাংলাদেশের পরিপ্রেক্ষিতটা যদি একটু ব্যাখ্যা করেন, কারণ অনেকেই দেশের বাইরে বহু বছর ধরে, এবং বাংলাদেশ থেকে মানুষজন প্রায় আসছে বিদেশে থাকার জন্য লম্বা সময় নিয়ে। এখন আপনি যদি বলেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কি এখনো বয়ঃসন্ধি কালটা নিয়ে কিছু আলোচনা হচ্ছে, করানো হচ্ছে, স্কুলে জানানো হচ্ছে, নাকি এখনো জানা যাবে না, বলা যাবে না, এরকম একটা ব্যাপার? ধন্যবাদ ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। হ্যাঁ, এখনকার সময়টা অনেক পরিবর্তন হয়েছে বাংলাদেশেও। আমাদেরও সচেতনতা বাড়ছে অনেক ক্ষেত্রে, এবং আমাদের নতুন কারিকুলামগুলোতে কিন্তু বয়ঃসন্ধিকাল নিয়ে অনেক ইনফরমেশন এখন কিন্তু দেয়া হয়। তো এক্ষেত্রে যেটা হচ্ছে যে বাচ্চাদের এই শারীরিক পরিবর্তনগুলো তারা কিছু কিছু আসলে কারিকুলামের কারণে জানতে পারে, এটা একটা সুবিধা। কিন্তু আবার কিছু জায়গায় অসুবিধাও ফেস করতে হয়। কারণটা আমি যদি বলি, যে সকল টিচাররা পড়াচ্ছেন, অনেক সময় ওনারা পড়াতে গিয়ে অনেকের ক্ষেত্রে আমরা শুনতে পাই যে অস্বস্তি বোধ করেন। এটা আমরা আমাদের যখন আমাদের কাছে ক্লায়েন্টরা আসে, বাচ্চা ক্লায়েন্টরা আসে, যখন আমি ওদের কাছে জিজ্ঞেস করি যে তোমরা কি তোমাদের বইয়ের এরকম একটা চ্যাপ্টার আছে, তোমরা কি এটা জেনেছো বা পড়েছো, ওই বইয়ের কি ছিল ওখানে,
এরকম একটু যখন বুঝতে চাই যে ওদের কাছে বয়ঃসন্ধিটা সম্পর্কে ইনফরমেশনটা কতটুকু আছে, তখন ওরা যে জায়গাটা বলে যে হ্যাঁ স্কুলে তো আমাদেরকে এগুলো পড়ানো হয় নাই বা খুব বেশি পড়ানো হয় নাই, এরকম একটা কথা বলে। তবে আমি এখন যেটা বলবো যে এখন অনেক সচেতনতা বাড়ছে। এখন কিন্তু টিচাররাও অনেক ক্ষেত্রে বেশ কয়েক বছর ধরে এই অভিজ্ঞতাটা অর্জন করেছেন এবং এই ইনফরমেশন গুলা কিভাবে বাচ্চাদের মাঝে দিতে পারেন সেই জায়গায় কাজ করছেন। তবে এটাও স্বীকার করা দরকার, সেটা হচ্ছে সব জায়গায় তো আসলে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল তো আর একইভাবে এগিয়ে আসেনি। যেমন আমাদের শহর অঞ্চলগুলো যেভাবে হয়তোবা এই ইনফরমেশন গুলোকে সহজভাবে নিতে পারে, আমাদের হয়তোবা প্রত্যন্ত যে গ্রামাঞ্চল সেই জায়গায় কিন্তু নিতে পারে না। এক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদেরও নিতে অসুবিধা হয়। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা যখন টিচার পড়াচ্ছেন তখন তারাই শাই ফিল করছে যে তার একটা ছেলে বন্ধু ক্লাসে আছে, তার সামনে হয়তোবা এই ইনফরমেশনটা জানতে পারছে, তখন তারাও অস্বস্তিতে ভোগে। এটা কিন্তু দুই দিক দিয়েই হয়। তো আমি বলবো যে সচেতনতা বাড়ছে ধীরে ধীরে। এখনই একেবারে আমরা আশানুরূপ কোনো পরিবর্তন হয়ে গেছে এরকম বলবো না, তবে সচেতনতা বাড়ছে। বাহ, এটা একটা আশাব্যঞ্জক কথা যে সচেতনতা বাড়ছে। আপনার কাছে আবারও ফিরছি, মাহমুদা মুহসিনা বুশরা, আপনার কাছে যাই। আপনাকে যদি জিজ্ঞেস করি যে সঞ্জিতা থেকে শুনলাম যে শিক্ষকরা কিছুটা হেজিটেন্ট ফিল করছেন এটা পড়াতে, যে এই বিষয়ে হয়তো বাদই দিচ্ছেন, এই জিনিসটা নিয়ে পড়াতে চাচ্ছেন না। আপনার থেকে যদি জিজ্ঞেস করি শিক্ষকরা এবং তাদের বাচ্চা ছেলে মেয়েদের যে অভিভাবকরা আছেন এবং অ্যাজ এ হোল আমাদের সমাজ কতটুকু মেনে নিতে পারছে যে আমাদের ছেলে মেয়েগুলিকে বয়ঃসন্ধিকাল নিয়ে কথা বলা হবে, তাদের যৌন শিক্ষা নিয়ে কথা বলা হবে, এবং ওভারঅল রিপ্রোডাক্টিভ সিস্টেম যেটা, এটা তো রিপ্রোডাক্টিভ সিস্টেমে দেখে মানুষের বডিগুলো গড়িয়ে যায় এই পর্যায়ে, সেখানে কতটুকু রেজিস্ট্যান্স এখন কাজ করছে সমাজে? ধন্যবাদ হাসান ভাই। সঞ্জিতার কথায় অনেকটা সঞ্জিতা বলেছে যে হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতিটা কেমন। হ্যাঁ, তো আপনি যে জায়গাটায় বললেন যে আমাদের সমাজ এবং আমাদের প্যারেন্টস যদি বলি তারা কিভাবে নিচ্ছে বিষয়টাকে। হ্যাঁ, এখন হচ্ছে যে সচেতনতা তৈরি হওয়ার ফলে কিন্তু এখন বইয়ে এসছে এবং হচ্ছে টিচাররা পড়াতে শুরু করেছে, এবং এই জায়গাটাই হচ্ছে যে শুরু করেছে। এবং আরেকটা জায়গা হলো যে অল্প অল্প করে করছে, কিন্তু সমাজের সবাই তো একভাবে আসলে অ্যাকসেপ্ট করার জন্য এখনো তৈরি না আমরা তৈরি না, এবং আমরা নিজেরাই টিচাররা শাই ফিল করছি সেই জায়গায়। তো মানে বাচ্চারা তো দূরের কথা। এবং আমরা শাই ফিল করছি কোন জায়গা থেকে? কারণ হচ্ছে আমরাও কিন্তু অভ্যস্ত নই। আমরা যখন বড় হয়েছি তখনও আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা যে বলা যায়, কথা বলবো বা পড়বো, আমাদের সময়, আমি যদি আমাদের সময়ের কথা বলি, তখন অনেক বছর আগের কথা বলবো, অন্তত 15-16 বছর 17 বছর আগের কথা, বা তারও বেশি হতে পারে। তো তখন দেখা যাচ্ছে ওই চ্যাপ্টারের পেজে যে এরকম থাকতো না যে ভাঁজ করা থাকতো, দেখা যেত একটা পেজের সাথে একটা পেজ কিন্তু লেগে আছে, ওই অধ্যায়টা খোলাই হতো। হ্যাঁ, তো এখন তো ওই পৃষ্ঠাটা খোলা হয়, মনে হয় না মাঝে মাঝে যে আঠা দিয়ে লাগানো, ওই আঠা দিয়ে লাগানোই কিন্তু থাকতো, দেখা যেত যে ওইটা হয়তো বা আমরা খুলিও নাই কোনোদিন। তো এখন কিন্তু ওই পৃষ্ঠাটা খোলা হয় এবং পড়া হয়, এবং সেটা হচ্ছে প্যারেন্টসরা কেউ কেউ চায়, কেউ কেউ আবার চায় না। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে আমরা জানাতে চাই, আবার চাইতে যে আবার একটু ভয় পাই যে কোনোভাবে যদি এটা এই ইনফরমেশনটা যদি ভুলভাবে বাচ্চারা রিসিভ করে, সেই জায়গা থেকে কিন্তু আমরা ভয়ও পাই। সরাসরি আমরা মেসেজগুলো দিতে চেয়েও আমরা চাই না। আমি এখানে একটা আপনাকে একটু থামাই। আপনি বলছেন যদি ভুলভাবে বাচ্চারা নেয়, ভুলভাবে এটা একটু ব্যাখ্যা করেন, ওরা কিভাবে এবং কেন ভুলভাবে নেবে? এটাই বলতে চাচ্ছিলাম যে হচ্ছে, আরেক পাশে সাথে সাথে বলতে চাচ্ছিলাম রিপ্রোডাক্টিভ হেলথের কথা। আমার একজন ক্লায়েন্ট হচ্ছে ক্লাস 7-এ পড়ে। ওর মানে স্কুলে 2-3টা গ্রুপ থাকে ওদের,
একটা গ্রুপ হচ্ছে হয়তোবা সেক্সুয়াল কথা নিয়ে আলাপ আলোচনা করে, কেউ হয়তোবা সেক্স করে ওগুলো নিয়ে শেয়ার করে, কেউ হয়তোবা গ্রুপ আছে যে আমরা এসব কথা পছন্দ করি না, বলি না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা গেছে মেয়েটা কারোর সাথে মিশতে পারতো না। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে হচ্ছে তাকে বুলি করা হতো যে তোমার এখনো ভার্জিনিটি আছে কেন। তো এটা হচ্ছে তাদের বুলিং এর ভাষা ছিল। সেক্ষেত্রে মেয়েটা কি করে, তো তার ওই গ্রুপে ইনক্লুড হওয়ার জন্য, বন্ধু বাড়ানোর জন্য সে সেক্স করা শুরু করে। সে বন্ধুদের সাথে করে, বয়ফ্রেন্ডদের সাথে করে, হ্যাঁ, এরকম আর কি। যখন প্যারেন্টসরা জানতে পারলো, জানার পরে মেয়েকে আমার কাছে নিয়ে আসলো, এসে বলল যে হচ্ছে ও তো এই অবস্থা হয়ে গেছে। তো মেয়েটার সাথে ক্লায়েন্টের সাথে আমি কথা বলতে বলতে একটা পর্যায়ে প্রায় মাস 3-6 পরে আমি জাস্ট শুধু ওকে কোশ্চেন করলাম যে তুমি যে করছো শুধু বয়ফ্রেন্ড তো না, তুমি অন্য ফ্রেন্ডদের সাথেও করছো, এটা কেন করছো, মানে কোন জায়গা থেকে, কি চিন্তা থেকে করছো? তখন সে বলল যে আপু আমি বুঝি না বাবা মা কেন আমাকে বকা দেয়, এটা তো একটা অ্যাক্টিভিটি, আমি যদি এখন থেকে এই অ্যাক্টিভিটিটা না করি তাহলে তো আমি হাজবেন্ডের সাথে যে প্রপার ওয়েতে অ্যাক্টিভিটিটা করতে পারবো না। সো এটা হচ্ছে একটা প্র্যাকটিসের ব্যাপার। আপনি এই জায়গাটায় আমি একটু এটা বলার কারণ হচ্ছে যে আমার আসলে ইনফরমেশন কতটুকু আছে। আমরা যে মেয়েটাকে, আমার সন্তানকে বাবা মা এখান থেকে রাগ করাটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, এবং সাথে সাথে এটাও যে ওকে মেরে আসলে কোনো লাভ তো হলো না, মেয়েটা আসলে জানেই না, আসলে এই ইনফরমেশনটা প্রপার ওয়েতে জানে না। সে জানে যে এটা করতে হয়, কিন্তু এটা কখন, কিভাবে, কোন ওয়ে, বা এটার কোনো পারপাস আছে কিনা, বা এটার একটা হেলদি আনহেলদি বিষয় আছে কিনা। হ্যাঁ, আমরা ওটা না করে আমরা কিন্তু বাচ্চাটাকে মেরে দিই, অনেক মারলাম এবং তাকে নিষিদ্ধ করলাম যে কারোর সাথে তুমি মিশতে পারবে না। তো তাতে কি হলো যে তার কাছ থেকে যখন আমি ইনফরমেশন নেওয়া শুরু করলাম তখন দেখা গেল সে বিষয়গুলো জানতে চায়। আমরা এই সময়টা কি হয়, আমাদের ডিসকভারি টাইম, কিন্তু সেলফ ডিসকভার করব, আমি অন্যটা ডিসকভার করব। তো আমরা কি করছি, যখন এটা আমরা টিচারের কাছ থেকে পাচ্ছি না বা ঘর থেকে পাচ্ছি না, কোনো বড়দের কাছ থেকে আমি ইনফরমেশনটা পাচ্ছি না, তখন আমার বয়সী ফ্রেন্ডদের কাছ থেকেই তো আমি নিব, নাহলে আমি ইউটিউবের সাহায্য নিব। তো ওখানে তো আসলে প্রপার ওয়েতে তো বলা থাকে না, তাই না? আমার বয়সী ফ্রেন্ডরা কতটুকুই বা জানবে, যতটুকু জানে সেই জায়গা থেকে কিন্তু আমরা এই ধরনের আনহেলদি সিচুয়েশনে কিন্তু জড়িয়ে যাচ্ছি। তো দেখা গেল যে এটা বেশ কিছুদিন পরে তাকে বলতে বোঝা গেল যে আপু আসলে এই কাজটা আমি আসলে ঠিক করি নাই, কারণ এটা আনহেলদি এবং এইভাবে এটা করতে হয় না। তো যখন সে জানলো প্রপার ওয়েতে তখন কিন্তু এই কাজটা সে স্টপ করে দিল। তা এখন কথা হচ্ছে যে আমরা যখন ইনফরমেশন শেয়ার করব, ওই যে আপা বলছিলেন, সেলিনা আপা বলছিলেন যে হচ্ছে যে আমরা প্রপার ওয়েতে কিন্তু শেয়ারটা করি না, কিছু রেখে যতটুকু মনে হয় যে আমি বলবো ততটুকু বলি, কিন্তু বাকিটুকু আসলে আমরা যদি আমাদের দিকে ফিরে তাকাই, আমাদের কি জানতে ইচ্ছা করতো না? যে আমাদের খুব জানতে ইচ্ছা করতো, আমার মনে হয় আপনাদেরও জানতে ইচ্ছা করতো যে বেবিটা কিভাবে হয়, আমার প্যারেন্টসটা কিভাবে ইনফরমেশনটা দিয়েছে যে হসপিটালে থেকে নিয়ে আসছি, নাহলে তোমাকে আল্লাহ দিয়েছে, মানে এইসব নিয়ে কিন্তু আমাদের মধ্যে কোশ্চেন থাকতো, আল্লাহ কিভাবে দিল, উড়ে আসলো না কিভাবে আসলো, হসপিটালে গেলেই কি বেবি পাওয়া যায়, এগুলো কোশ্চেন আমাদের মনেও আসতো, তাই না? তো হচ্ছে আমরা নিজেরাও কিন্তু ওই জায়গাগুলোতে অস্পষ্ট ছিলাম, তাহলে আমরা ইউএতে কিভাবে জানাবো? আমার তো সেখানে টাবুটা কাজ করবে, এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা বিভিন্ন জায়গাগুলোতে নিজেকে অ্যাপ্লাই করে থাকি, বিভিন্নভাবে ফ্রেন্ডদের সাথে মিশে থাকি। হ্যাঁ, এবং আনহেলদি সিচুয়েশন গুলোতে যেয়ে আমরা কিন্তু একদমই কি বলবো সেটাকে, যখন আমি বুঝতে শিখে যাই যে হ্যাঁ এই কাজটা ভালো হয় না, ততদিনে কিন্তু আমার নিজের মানসিক যে দিকটা ছিল এবং শারীরিক যে অবক্ষয়, দুটো কিন্তু তখন হয়ে যায় আমার। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ, আপনার কাছে আবারও ফিরবো। ডক্টর সেলিনার কাছে যাচ্ছি। আমরা বুশরার কাছে শুনলাম যে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে কিছুটা ধারণা আমরা পেলাম তার কথাবার্তায়, যে একটা মিস ইনফরমেশনের সম্ভাবনা থাকে, কারণ সবগুলো ইনফরমেশন দেওয়া হচ্ছে না কিংবা সেভাবে বোঝানো হচ্ছে না।
তুমি যদি একটু আলোকপাত করো যে যুক্তরাষ্ট্রের জিনিসটাকে কিভাবে অ্যাড্রেস করানো হচ্ছে। ধন্যবাদ ভাইয়া, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যুক্তরাষ্ট্রে আমরা যদি আমেরিকানদের কথা বলি, তাদের তো লাইফটা ডিফারেন্ট। তারা ছোটবেলা থেকেই জানে, তাদের কিছু হাইড করা হয় না, তাদের এডুকেশন সিস্টেমের মধ্যে এটা ইনক্লুডেড। সাথে ওদের ফ্যামিলিতে সবাই খুব ওপেন, লাইক সবাই সবকিছু শেয়ার করে। সমস্যাটা হয় আমাদের মতো যারা ডুয়েল কালচারে যারা থাকি, আমরা যারা ফার্স্ট জেনারেশন এবং আমাদের বাচ্চারা যারা আসে সেকেন্ড জেনারেশন, তারা আমেরিকান বাট তারা থাকে হচ্ছে বাংলাদেশি বা হচ্ছে এশিয়ান ফ্যামিলিতে। তো আমরা যারা বাংলাদেশ থেকে বড় হয়ে আসি, আমরা তো ওই ট্যাবুর মধ্যেই থাকি, এটা কথা বলা যাবে না, লজ্জার ব্যাপার, বাচ্চাকে কি বলবো, নিজে থেকে শিখে নে, এরকম একটা ব্যাপার থাকে। আমরা যেটা করি, আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাই না ওভাবে বাসায়। আমরা বলি নামাজ পড়ো, রোজা করো, এই করো, এটা সেটা, ধর্মীয় ব্যাপারগুলো আমরা খুব শিখাই। কিন্তু সেক্স এডুকেশনটা যে সে যখন বাসার বাইরে যাবে, সেটা একটা ডিফারেন্ট কালচারে যাচ্ছে। আমার বাসার মধ্যে বাংলাদেশি পরিবেশ, আমরা বাংলায় কথা বলি। ও যখন বাসার বাইরে যায় তখন সে টোটালি অন্যরকম পরিবেশ, ইংরেজিতে কথা বলে, তার ফ্রেন্ডরা হচ্ছে ডিফারেন্ট কালারের, মানে একটা ডাইভার্স একটা এনভায়রনমেন্টে সে যায়। তো সে বাইরে থেকে জেনে আসে সবকিছু। সে যখন বাসায় শেয়ার করতে চায়, আমরা কি করি বাবা মারা, না এটা নিয়ে কথা বলতে চাই না, কারণ আমরা একটু লজ্জা বোধ করি, কারণ আমাদের কালচার ওরকম ছিল। তখন তারা কি হয়, তারা আরো বেশি কনফিউজ হয়। তারা কি করবে, তারা মানে তারা কি বাবা মার সাথে বলবে না, তাহলে তারা কার কাছে বলবে? তখন তারা কি করে, তখন তারা হচ্ছে আউটসাইড ফ্রেন্ডদের কাছ থেকে ইনফরমেশন নেয়। যেটা আপু বললেন যে ফ্রেন্ডদের কাছ থেকে ইনফরমেশন গুলো নেয়, নিয়ে তারা অ্যাক্টিভিটি শুরু করে দেয় বিভিন্ন রকমের। এদেশে এটা সুবিধা যেটা, যে এ ধরনের বাচ্চারা যদি কোনো রকমের অ্যাক্টিভিটি, এরকম সেক্সুয়াল অ্যাক্টিভিটি করে, তো প্রোটেকশন গুলো স্কুল কলেজে ওরকম সেফ সেক্স প্রোটেকশন গুলো থাকে। ওটার দিক থেকে তারা অনেকটুকু সেফ। কিন্তু তারা একটা শকে থাকে যে আমি, আম্মু মানা করছে, বাসায় আমাকে বলছে, আমাদের পরিবেশ এটা, আমাদের ধর্ম এটা, আমরা নামাজ পড়ি, এই করি সেই করি। আর বাইরে গেলে দেখছি সো ওপেন, মানে সো দে বিকেম সো কনফিউজ। যখন তারা দরজাটা খুলে বাইরে যাচ্ছে, সে দেখছে তার লাইক সামার টাইমে, আমি যেমন সামার টাইমটা, এখন আমরা সামার আমাদের আমেরিকাতে সব বাচ্চাদের মোটামুটি ছুটি। তোরা কি করেন, তারা এই অ্যাডোলেসেন্স টাইমে তারা হচ্ছে ফ্রেন্ডরা হ্যাং আউট করে, ডাজন্ট ম্যাটার ছেলে মেয়ে একসাথে, তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে। বাট আমাদের ডুয়েল কালচারে যারা বড় হয়, তারা অনেকটা শাই থাকে, তারা কনফিউজ থাকে। তারা কি ওই ফ্রেন্ডের সাথে যাবে, ফরেনারদের মানে আমেরিকানদের সাথে যাবে, নাকি তারা বাসায় বাবা মার সাথে থাকবে? এই যে একটা কনফিউশন, এই কনফিউশনটা ওদেরকে কি করে আইসোলেটেড করে ফেলে ফ্রম বোথ কালচার। আমেরিকান কালচার থেকেও তারা আইসোলেটেড থাকে, তারা বুঝে না, কারণ বাবা মা তাদেরকে বলছে এগুলো ভালো না, ছেলেদের সাথে মেশা যাবে না, মেয়েদের সাথে মেশা যাবে না। আবার ওরা যখন বাসায় আসে দেখে, আমি তো বাসায় বাইরে দেখলাম ওরা কত মজা করতেছে, ওদের লাইফে কত ফান, আমার লাইফটা এরকম কেন? সো দে বিকেম কনফিউজ। এই সময় আমাদের কি করণীয়? আমি মনে করি যে কানেক্টিভিটি ভেরি ইম্পর্টেন্ট, যে আমি আমার বাচ্চার সাথে কতটা কানেক্টেড, আমি তাকে কথা বলতে পারছি কিনা, তার সাথে আমার ওই কমিউনিকেশনটা আছে কিনা, যে সে তার রিলেশনস টাইমটা পার করছে। সেক্ষেত্রে বাবা মাকেই জানতে হবে কিন্তু সবার আগে, যে আমার কি করণীয়, আমি আমার বাচ্চাকে কিভাবে হেল্প করব, কিভাবে তার সাথে আমার কানেকশন গ্রো করব। আপনি যদি না কথা বলতে পারেন আপনার বাচ্চার সাথে, ওর সমস্যা যদি আপনি না শুনতে পারেন, আপনি সমাধান কিভাবে করবেন? সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ক্রিয়েট এ ফ্রেন্ডশিপ, কানেক্টিভিটি তৈরি করা বাচ্চাদের সাথে। তাদের সাথে তাদের ফ্রেন্ডকে, হ্যাঁ চলো তুমি বেড়াতে যাচ্ছ, ঠিক আছে নামাই দিচ্ছি, কিন্তু এতটা একটু কিছুটা রেস্ট্রিকশন দিয়ে দেয়া, তাকে প্রপারলি জানানো যে তুমি যাও হ্যাং আউট করো, বাট দিস ইজ ইয়োর লিমিট, এতটুকু পর্যন্ত আমাদের ধর্মীয় বা হচ্ছে আমাদের কিছু একটা বাউন্ডারিজ তাকে দিয়ে দেয়া, যতটুকু আমরা মনে করি আমাদের কালচার অনুযায়ী, আমাদের ধর্ম অনুযায়ী আমাদের রাখা উচিত, তাকে জানিয়ে দেয়া যে দিস ইজ ইউর লিমিট, ইউ ক্যান গো, ইউ ক্যান ডু দিস, ইউ ক্যান ডু দ্যাট, ইউ ক্যান হ্যাং আউট, you can have coffee or all these things, but this is the boundary you have to follow for your religion or for your culture. So আমার মনে হয় এটা খুব ইম্পর্ট্যান্ট। আর আমরা যদি এই কানেক্টিভিটিটা তৈরি করতে না পারি, তাহলে ডিসকানেকশন তৈরি হয়, তাদের আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়। তখন তারা কি করে আউটসাইড সোর্স থেকে ইনফরমেশন নিয়ে আউটসাইড একটা কানেক্টিভিটি তৈরি করে, বাবা মার সাথে গ্যাপ তৈরি হয়। এবং অনেক বড় একটা সমস্যা যেটা হয়, সেটা আমার কাছে মনে হয় তাদের মেন্টাল হেলথ, ইটস এ বিগ মেন্টাল ইস্যু। তখন সুইসাইডাল অ্যাটেম্প থাকে অনেক সময়, অনেক ধরনের অনেক
ইনসিডেন্ট আমরা দেখি যে সেকেন্ড জেনারেশন সুইসাইডাল অ্যাটেম্প নিচ্ছে, তারা হোমিসাইডে ইনভলভ হচ্ছে, তারা ড্রাগ নিচ্ছে, অনেক কিছু হচ্ছে, কারণ দে আর কনফিউজ, দে নিড দ্য কানেক্টিভিটি উইথ দ্যাম, উইথ দেয়ার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিজ। ধন্যবাদ। তোমার কাছে আবারও ফিরবো। সঞ্জিতা, আপনার কাছে যাচ্ছি। কানেক্টিভিটি, আমাদের বর্তমান সমাজে সবাই ব্যস্ত, মাও ব্যস্ত, বাবাও ব্যস্ত, এবং ওরা যখন দেখলো যে ছেলে অথবা মেয়ে তার এখন এক্সট্রা হেল্প দরকার, সে হয়তো হেল্প করতে চায়, কিন্তু ওদের মধ্যে যে ডিস্টেন্সটা ছিল এতদিন, কারণ সে তো পর্যাপ্ত সময় দেয়নি, এখন সে দিতে চেয়েও হয়তো দিতে পারবে কি পারবে না, এটা একটা ব্যাপার। সে যখন অনুভব করছে যে তার কানেক্টিভিটিটা বাড়ানো উচিত, কিন্তু কানেক্টিভিটিটা ফ্রেন্ডলি হয়ে গড়ে ওঠেনি, তখন এটা বেশিরভাগ অভিভাবকদের ক্ষেত্রেই প্রযোজ্য, যে তারা এতদিন ওই জিনিসগুলিতে কথা বলেনি, হঠাৎ করে তার সাথে ফ্রেন্ডলি সম্পর্ক নাই, কিন্তু এখন করাটা দরকার। আপনি যদি কিছু টিপস দেন এবং যদি কিছু ঘটনার উল্লেখ করতে পারেন যে বাবা মা কি করছে কিংবা এটার ফলাফল কি হয়েছে, তাহলে মানে সবাই উপকৃত হবে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যে কথাটা আপা বলছিলেন, আসলেই এই বয়সটাতে বাচ্চাদের শুরু থেকে যদি বলি, বাচ্চাদের কিছু হরমোনাল চেঞ্জেস এর কারণেই কিন্তু ধরেন কিছু আচরণগত পরিবর্তন হয়, এবং এই পরিবর্তনের একটা অংশে কিন্তু তাদের এই যে কথাটা আমাদের আসছিল যে যৌন যে চাহিদাগুলা, এটাও কিন্তু তৈরি হয়, এবং বিপরীত লিঙ্গের প্রতি এক ধরনের আকর্ষণও কিন্তু তৈরি হয়। এছাড়াও কিন্তু বাচ্চাদের যে জায়গাগুলো হচ্ছে মেজাজের তারতম্য হচ্ছে, কিংবা তারা এই সময়টাতে খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছে, অল্পতে কষ্ট পেয়ে যাচ্ছে, অল্পতে রেগে যাচ্ছে। এই যে পরিবর্তনগুলা, এই পরিবর্তনগুলা প্রথমে আসলে একজন বাবা মা যখন আমরা হই, তখন আমাদের জানা প্রয়োজন পড়ে, নয়তো আসলে আমি আমার বাচ্চাকে বুঝবো কেমন করে। হ্যাঁ, তো এর জন্য বাবা মা যত ভালো করে এই এজটা নিয়ে নিজেদের অভিজ্ঞতা থেকে, নিজেদের বয়সটাতে কেমন চলছিল সেই জায়গাগুলো যদি একটু চিন্তা করেন, নিজেদের অভিজ্ঞতাগুলো যদি একটু চিন্তা করেন, এবং একই সাথে তখন যদি উনি ভাবেন যে আমার বাচ্চার ক্ষেত্রে তাহলে বাচ্চাও এরকম ফেস করছে, তাহলে আমি ওর সাথে যোগাযোগটা কেমন করে করব। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, আমার কাছে একটা বাচ্চা মেয়ে আসছিল, 16 বছরের বাচ্চা মেয়ে, না কিশোরী না। তো ওই মেয়েটার যেটা হচ্ছিল যে ও স্কুলে যে পড়তো, সেখানে একটা ছেলে ওকে অনেক বিরক্ত করতো। সে ঢাকার বাইরে এক প্রত্যন্ত গ্রামের একটা ছেলে ওকে খুবই বিরক্ত করতো, ওকে প্রায় সময় ওর সাথে এক ধরনের সম্পর্ক করা, প্রেমের সম্পর্ক করার জন্য তাকে খুব বেশি চাপ দিত, এবং তাকে বলছিল যে যদি তুমি আমার সাথে এই সম্পর্কে না আসো, আমি তোমাকে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দিব, এরকম ভয় দেখাতো। তো মেয়েটা ভয়ে ওই ছেলেটার সাথে হয়তো মাঝে সাঝে রাস্তায় ছেলেটা যখন কথা বলতে আসতো, ভয়ে ওর ছেলেটার প্রশ্নগুলোর উত্তর দিত, এরকম কিছু ঘটনা ঘটতো। মেয়েটা তার ফ্যামিলিতে কথাটা বলার সাহস করে নাই, কারণ তার মনে ভয় ছিল যে বাবা মা তাকে বুঝতে পারবে না। একটা সময় বাবা মা কোনোভাবে বুঝতে পারলো যে মেয়েটা কেমন কেমন যেন, এবং আশেপাশে মানুষদের কাছ থেকে একটু ইনফরমেশনও পেলো যে তোমার মেয়ে তো ওই ছেলেটার সাথে মাঝে মাঝে কথা বলে। যখন মেয়েটার সাথে তারা কথা বলতে গেল, তাদের স্বাভাবিকভাবেই এই কথাটা শুনে তাদের ভীষণ রাগ হলো যে আমার মেয়ে কেন ওই রকম একটা ছেলের সাথে কথা বলবে। তখন তারা কি করলো, মেয়ের সাথে অনেক রাগান্বিত হইলো, এবং মেয়েটাকে অনেক শারীরিকভাবে অনেক প্রহার করলো, এবং মানসিকভাবে ওকে অনেক চাপের মধ্যে রাখলো। ওর স্কুল বন্ধ করে দিল, ও প্রায় মাসখানেক স্কুলে যায় না। তো মেয়েটা যে সিচুয়েশনে আমার কাছে আসছিল, যে ওর কাছে এত কষ্ট লাগছিল যে কেউ তো আমার কথা বুঝে না, এবং ফ্যামিলির অন্যান্য আত্মীয় স্বজন তারা সবাই মেয়েটার এই ঘটনাটা জানতে পারলো, এবং তারা মেয়েটাকে একরকম এক ঘরে করে দেওয়ার মতো অবস্থা হলো, যে ও এত অল্প বয়সেই একটা ছেলের সাথে সম্পর্ক করে, ও তো খারাপ হয়ে গেছে, এরকম একটা কথা। তো মেয়েটা একেবারে একা হয়ে গেল, এমন একা, সে কান্নাকাটি করে, তার ঘুম হয় না, এরকম অসুবিধা, এবং একটা সময়ে তার খুব শ্বাসের সমস্যা হচ্ছিল, ভীষণ শ্বাসের সমস্যা হচ্ছিল, এবং সেই শ্বাসের সমস্যার কারণেই আসলে সে প্রথমে ডাক্তারের কাছে আসে, এবং ডাক্তার পরবর্তীতে আমার কাছে পাঠায়।
যখন আমি তার কথাটা শুনছিলাম তখন সে যেটা বলছিল যে তার প্রচন্ড কষ্ট লাগে যে তার কথা তো কেউ এই একটা মানুষও এসে তাকে জিজ্ঞেস করে নাই যে আসলে তোমার সাথে ঘটনাটা কি ঘটেছিল। বিষয়টা কি হয়েছে, আসলে বাবা মার সাথে সংযোগটা মেয়েটার সেই পরিমাণে হয় নাই। আর এই হয় নাই এটা যে আসলে আমরা এক তরফা কাউকে দোষ দিয়ে দিব এটা কিন্তু হয় না। ব্যাপারটা হচ্ছে যে সম্পর্কটা তৈরি হওয়ার জন্য আজকের দিনের সম্পর্ক এটা শুরু করতে হবে কিন্তু শুরু থেকেই, একেবারে ছোট বাচ্চা থেকেই। এখন যে বয়সন্ধিতে আসছে তার সাথে সম্পর্কটা আমার কিন্তু ছোটবেলা থেকেই অ্যাজ এ প্যারেন্ট সম্পর্কটা তৈরি করা প্রয়োজন পড়ে, এবং যেটা সুযোগটা দেয়া যাতে ও আমার সাথে কথা বলতে পারে। অনেক সময় হয় কি বাবা মা হিসেবে আমাদের সামাজিকভাবে একটা কাজ করে যে আমার সন্তানকে আমার সবসময় আদেশ দিতে হবে, উপদেশ দিতে হবে, আমাকে শাসন করতে হবে। ও অনেক সময় ভুল করবে এবং আমার ভুলটাকেই শুধরাতে হবে। তো আমাদের মাথার মাঝে এই ধরনের কিছু চিন্তা থাকার কারণে যেটা হয় যে আমরা যখন আমার বাচ্চাটা আমার সাথে যখন কথা বলতে আসে আমি তখন কিন্তু কথাটা পুরোটা হয়তো বা শুনি না, আমি তার আগেই একটা জাজমেন্টে চলে যাই, না তোমার এটা ঠিক হয় নাই, তোমার ওইটা ঠিক হয় নাই, যার কারণে ও বাধাগ্রস্ত হয়, ও কথাটা আর বলতে পারে না। তো ওর লাইফে ও যখনই কোনো অসুবিধা ফিল করে তখন কিন্তু ও আর এগিয়ে আসে না বাবা মার কাছে। তো এখন যদি সম্পর্কটা এরকম হয়েই যায় তাহলে কি আমাদের সব শেষ হয়ে গেল? সেটা কিন্তু না, এখনো কিন্তু শুরু করার ব্যাপার আছে। আমরা যদি এখন খেয়াল করি যে আমাদের বাচ্চাদের সাথে আমাদের একটু দূরত্ব তৈরি হয়ে গেছে, এটা আমরা এখনো শুরু করতে পারি। কিভাবে শুরু করব? তাহলে এটা মাথায় প্রথমত রাখা, এটা একটা দুইটা দিনের ব্যাপার না। আমি আজকে হঠাৎ করে ওর সাথে গিয়ে কথা বলতে চাইবো আর ও আজকেই আমার সাথে মন খুলে কথা বলবে, তা কিন্তু হবে না। তাহলে আমার মাথায় রাখতে হবে আমার কিছুটা সময় দিতে হবে, এটা একটা ব্যাপার। এবং এই সময়টা আমি ক্রমান্বয়ে বাড়ানোর চেষ্টা করব, এমন আমি এটা ধৈর্য সহকারে করব। এবং আমার হয়তোবা চিন্তায় অ্যাজ এ প্যারেন্ট আমি যে জায়গাটা করতে পারি, ওর সাথে এতদিন ধরে তো আমি ওর কথা শুনি নেই, সো এখন আমি কি করব, আমার নিজের কিছু অভিজ্ঞতাও কিন্তু তার সাথে শেয়ার করতে পারি। এখন আমি বলবো না যে শুধু খারাপ অভিজ্ঞতা, আমার লাইফের বিভিন্ন ঘটনা, আমার অনুভূতিগুলো, আমার বিভিন্ন সময়ের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার সময়ে আমার অভিজ্ঞতাগুলো, আমার অনুভূতিগুলা আমি কিন্তু বাচ্চার সাথে শেয়ার করতে পারি। যখন এগুলো করি না তখন বাচ্চাও বুঝতে পারে যে আচ্ছা মা আমার সাথে এই জিনিসটা শেয়ার করছে, বাবা আমার সাথে শেয়ার করছে, তার মানে তো আমি একটা কথা তাদের সাথে বলতে পারি, এরকম একটা অনেক ক্ষেত্রেই চান্সেস থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে তাকে ক্রমান্বয়ে খালি আমরা যেটা হয় আমাদের অধিকাংশ বাবা মা এখন কিন্তু একটু সচেতন হয়, তারা চায় বাচ্চার সাথে সম্পর্ক করতে, কিন্তু তারা কি করে যে একটু নজরদারি করার জন্য চেষ্টা করে। বাচ্চাটা অ্যাডোলেসেন্ট বাচ্চা কি করছে, তার কোনো কাগজপত্র ঘরে আছে কিনা সেগুলো কিন্তু খুব খোঁজাখুঁজি হয়। এটা আমরা আমাদের প্র্যাকটিসে অনেক দেখি। সন্তানেরা এসে বাবা মার সাথে দ্বন্দ্বের মূল জায়গাটা হচ্ছে এরকম যে মা আমাকে সারাক্ষণ সন্দেহ করে, আমার ঘরে উকি ঝুঁকি মারে, বা আমি বাসায় না থাকলে আমি বুঝতে পারি যে আমার ডায়েরিটা ঘাটছে। তো এই জায়গাটা হয়। তো আমি বলবো যে আমরা নজরদারি করব না, আমি বলছি না যে একেবারেই নজরদারি করবো না, সেটা না, কিন্তু নজরদারিটা যেন আমার সম্পর্কটাকে দূরত্ব তৈরি করে না ফেলে, এবং আমার যেন এরকম না হয় যে আমি ওর ভুল কিছু ধরার জন্যই যে নজরদারি করছি তা না, ও কেমন চলছে সেটা দেখছি, এটা হচ্ছে আমাদের মূল জায়গাটা যেন থাকে। এবং ওর কথাগুলো মনোযোগ সহকারে শোনা, আপা যেটা বলছিল, যখন আমাদের সাথে ওরা কিছু শেয়ার করতে চায় মনোযোগ সহকারে শোনা, ওকে তৎজলদি কোনো রেসপন্স না করে ফেলা যে তুমি এটা ভুল করেছো বা এটা সঠিক করেছো। অনেক ক্ষেত্রে বাচ্চারা আসলে শুধু জাস্ট অনুভূতিটাই শেয়ার করতে চায়, তাদের অনুভূতিটা শোনা, তাদেরকে তাদের যে কিছু কিছু অবশ্যই সব প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু গুণাবলী থাকে, কিন্তু একটা বাচ্চা যে 16 বছরে বা 15 বছরে বা 20 বছরে, সেই বাচ্চাটার মাঝেও কিন্তু অনেক গুণ থাকে। তো তার যে গুণগুলো সেইগুলো আমরা সময়ে সময়ে তাদের সামনে বলা, কারণ আমরা সবসময় কি করি, কোনটা পারছে না সেটা ওদের সামনে খুব বেশি বলি, এই বলার কারণে কিন্তু দূরত্ব আরো তৈরি হয়ে যায়। সো আমরা যেন সেই জায়গাগুলো বলি। এবং একটু জাস্ট এই জিনিসটাও আমি বলবো, বয়সন্ধিকাল নিয়ে যেহেতু আজকে কথা, এই জায়গাটাও একটু শেয়ার করা যে বয়সন্ধিকালে যে আমরা কিছু চ্যালেঞ্জের মুখে হই, এমন আমি মা হয়ে আমিও যে আমার লাইফেও ওই সময়টাতে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছি, এমন কিভাবে করেছি সেই জায়গাগুলো ওর সাথে
কিছু কিছু মাত্রায় শেয়ার করা, যার কারণে ও হয়তোবা তার জায়গাটা কিছুটা হলেও বুঝতে পারবে। আর সন্তানদের ক্ষেত্রে আমি বলবো যে যারা শুনছো, বয়সন্ধির বাচ্চা তোমরা শুনছো, এতদিন ধরে হয়তোবা বাবা মার সাথে আলাপটা হয় নাই, হয়তো এটা নিয়ে অনেক খারাপ লাগা তৈরি হতে পারে, বা মনে হতে পারে বাবা মা কি মনে করবে তার চেয়ে খেয়াল করি আমাদের নিজেদের সম্পর্কটা উন্নয়নের ফলে আমাদেরই কিন্তু সুবিধা হচ্ছে। সো আমরাও এগিয়ে যেতে পারি, আমরাও আজকে থেকে একটু চেষ্টা করতে পারি বাবা মার কাছ থেকে একটু সময় চাওয়া, যে তোমরা আমাদেরকে একটু কিছুটা সময় দাও, সপ্তাহে একদিন না হোক 10 দিনে একদিন কিছুটা সময় দাও, যে সময়টাতে আমরা তোমার সাথে একটু শেয়ার করতে পারি। এভাবে আমরা দুই পক্ষ এগিয়ে যেতে পারি সম্পর্কটাকে উন্নয়নের জন্য। সানজিদা কিন্তু এক কথা চমৎকার কথা বললেন, অনেকগুলো ক্ষেত্র কিন্তু কভার করলেন, যে সম্পর্ক যদি না থেকে থাকে ইটস নেভার টু লেট, যে সম্পর্ক করার জন্য কাজ করা। এবং উনি দুই পক্ষেরই কথা বললেন, শুধু বাবা মা না, যারা এই সময়কালটার মধ্যে দিয়ে যাচ্ছে তারা উদ্যোগ নিতে পারে। আমি যেভাবে দেখি যে জিনিসগুলি, যে কোনো ব্যাপারে বিনিয়োগ করতে হয়, ইংরেজিতে ইনভেস্টমেন্ট। আপনাকে টাইম দিতে হবে, আপনাকে সম্পর্কটা গড়ে তুলতে হবে। আমাদের মানুষ জীবন তো সম্পর্ক করারই জীবন। আমরা বাবা মার সম্পর্ক, বন্ধুর সাথে সম্পর্ক, আমাদের কলিগদের সাথে সম্পর্কে আপনি অথবা আমরা যে যতটুকু ইনভেস্ট করছি সেই সম্পর্কটা তত বেশি গাঢ়। বাবা মা ছাড়া, বাবা মা এমনিতেই ভালো সম্পর্ক রাখতে চায়, সাপোর্ট দিয়ে যায়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমরা ওখানে ইনভেস্ট করছি। আমরা হঠাৎ করে আশা করতে পারি না যে ফলাফল পাবো, অ্যাটেনশন পাবো। আমি নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমার বড় ছেলেটা, সে এখন বেশ বড়, সে যখন এই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন আমার মাথায় ছিল না যে তাকে শেভিং কিট কিনে দিতে হবে। সে একজনকে গল্প করলো যে আমার বাবা তো আমাকে শেভিং কিট কিনে দেয়নি। আমার মাথায় ছিল আমার বাবাও তো আমারে কিনে দেয়নি, কারণ আমি তখন এর শেভিং রেজার চুরি করে অথবা ওটা চুরি করে বাথরুমে যারটা পাই তারটা নিয়ে ব্যবহার করি, অথবা পাড়ার যে নাপিতের দোকান ওখানে যেয়ে কাজটা করে আসি। তখন আমার কাছে মনে হলো এটা আমরা আমাদের সংস্কৃতিগতভাবে আমরা এই জিনিসটা ল্যাক করি, আমরা এই জিনিসটাকে অকারণে একটা জটিল করে রেখে দিয়েছি। এখানে পরিষ্কার হওয়ার কথা। আর আরেকটা জিনিস, মেয়েদের যখন পিরিয়ড সময় চলে তখন বাবাকে তো কোনো কিছুই বলা যায় না, শরীর খারাপ। বাবা উদ্বিগ্ন হয় কেন মেয়ের শরীর খারাপ, তাকেও বলা হয় না, মেয়েও কিছু বলে না, মেয়ে গম্ভীর হয়ে থাকে। এখানে দুই দিকেই শিক্ষা দেওয়া উচিত, এটা তো লজ্জার কিছু নয়, এটা প্রাকৃতিক নিয়ম। এবার বুশরার কাছে আসছি। ইদানিং মানসিক রোগ এই পর্যায়ে যেগুলি আসে, যেমন বাইপোলার হচ্ছে মানুষে, কিংবা অন্যান্য মানসিক রোগে ভুগছে, যেটা বয়ঃসন্ধিকাল থেকে আরম্ভ হচ্ছে। তো আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন যে আপনার কাছে কিরকম মানুষজন আসছে এই বয়সে, এই বয়ঃসন্ধিকালের বয়স থেকে, এবং তাদের ইম্প্যাক্টেড হওয়ার কারণগুলো যদি একটু সাধারণভাবে বলেন, যে বাবা মার সাথে সম্পর্ক ছিল না, কারণ সে তো মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা আরো বাড়তি চাপ সৃষ্টি করেছিল কিনা, এবং এর প্রতিকার যদি আপনি কিছু সাজেস্ট করেন, যে বাবা মা কোন দিকে, অত অভিভাবক সবাই তার বাবা মার সাথে থাকে না, যেই থাকুক অভিভাবক হিসেবে কোন দিকে খেয়াল রাখাটা বেশি জরুরি? ধন্যবাদ হাসান ভাই। আসলে ডিসঅর্ডারের কথাটা বলেছেন, তো আমরা আসলে ডিসঅর্ডার নিয়ে ওরকম আলোচনা করতে চাই না, কারণ এটা ডক্টর সাইকিয়াট্রিস্টের পার্ট। তারপরে আমার ভাষায় আমি যেটা বুঝি আর কি, সাইকোলজিক্যাল জায়গা থেকে আমি যেটা বলতে চাই, যে প্রবলেম আসলে শুরু হয় ওই যে শান্তা বলছিল যে দুজনের আলোচনা থেকে কিন্তু এসছে, আমরা বিশ্বাস করি সেটা ছোটবেলা থেকে শুরু হয়। যে আসলে আমার আসলে প্যারেন্টসদের সাথে, আমার অভিভাবকদের সাথে, আমার ফ্যামিলি মেম্বারের সাথে আমার কমিউনিকেশনটা কেমন, এবং তাদের বিহেভিয়ার আমার সাথে কেমন। আরেকটা বিষয় থাকে যে হচ্ছে যে আমরা যে কোনো কাজ করার ক্ষেত্রে, ডিসকভারিং এর ক্ষেত্রে আমরা যদি রিকগনিশন গুলো যেরকম পাওয়া দরকার, আসলে আমি যেটা চাচ্ছি ওরকম যদি আমরা না পাই,
এবং তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে তাদেরকে যদি মনে হয় যে এই সময়টায় আমরা খুব কি বলবো এটাকে, আমাদের মন খুব সেন্সিটিভ থাকে, এটা বড়বেলা থাকে কিন্তু ওই সময়টা খুব নরম থাকে, হ্যাঁ। তো ওই সময়টায় আমরা খুব বেশি কি করি যে বিষয়টা ভুল, আসলে প্যারেন্টসরা অ্যাওয়ার না, যে কারণে আসলে করে ফেলে, সেটা হচ্ছে যে তুলনা করার বিষয়টা। তো হচ্ছে এই জায়গা তুলনা করার বিষয়, এবং ভালো মন্দ, তুমি ভালো না, তুমি খারাপ, বা ও এটা ভালো করেছে, তোমার কেন এটা হচ্ছে না, হ্যাঁ। এই জায়গাগুলোতে আমাদের যদি আমরা ফোকাস দেই না, অনেক সময় আমরা মনে করি না যে হচ্ছে যে রিকগনিশন আমাদেরকে সামনে নিয়ে যেতে পারে। তো যখন আমাদের এই ধরনের ঘাটতি ঘটে, এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই সময়টায় আমরা কিন্তু ডিসকভারিং টাইম থাকে, তো আমরা অনেক কিছু আবিষ্কার করতে চাই। তো এই সময় দেখা যায় যে আবিষ্কার করেছি, হয়তোবা করার সুযোগ পাই, আবার কেউ কেউ করার সুযোগ পায় না, এবং যারা পায় তারা সেই পরিমাণে দেখা যাচ্ছে যে আমরা ইয়াটা পাচ্ছি না, সেই পরিমাণে উৎসাহটা পাচ্ছি না। তো সেই জায়গা থেকেও আমাদের মনের মধ্যে কিন্তু এক ধরনের খারাপ লাগা কাজ করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে সময়টায় যে অ্যাডোলেসেন্স বা পিউবার্টি, আপনি যে জায়গাটায় বলেন, আমাদের ফিজিক্যাল কিছু চেঞ্জেস হয়, হ্যাঁ। তো চেঞ্জেস হয় যে জায়গায়, সেখানে আমরা অনেক সময় আমরা যেহেতু অ্যাভয়েড করি না, তারা কিন্তু অনেকভাবে মনে করেন যে হচ্ছে হয়তো লুকিয়ে লুকিয়ে মাস্টারবেশন করছে, হ্যাঁ। তো এইটা অনেক সময় দেখা যায় যে যখন তারা একটু বড় হয়, তখন তারা এটাকে খারাপ কাজ, বা যদি শুনে ফেলে বা কোনো ধরনের ইনফরমেশন থাকে, তারা কিন্তু এটা করে ফেলে, যে এটা নিয়ে তারা কিন্তু অনেক সময় ভেতরে ভেতরে গিল্ট এবং নিজেদেরকে যে পাপী মনে করা, এই জায়গাগুলো থেকে তাদের কিন্তু বেশ কিছু চিন্তা ভাবনা তৈরি হয়। এবং আরো আরেকটা বিষয় যেটা হয় যে এই সময় দেখা যায় যে ছোটরা একসাথে যখন থাকে, ছেলে মেয়ে বা ছেলে ছেলে যদি থাকে, তারা কিন্তু তাদের ফিজিক্যাল ওরিয়েন্টেশন, সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা কিন্তু তখন লিঙ্গের সাথে তারা করার চেষ্টা করে। পরবর্তীতে দেখা যায় যখন বড় হচ্ছি আমরা, তখন দেখা যায় যে আমরা তখন কনফিউজড হয়ে যাই আমাদের আইডেন্টিটি নিয়ে, যে আমি আসলে অনেকেই অনেক অ্যাডোলেসেন্ট বা টিনেজারদের বলতে শুনি যে আমি তো বাইসেক্সুয়াল, বা আমি তো এরকম, আমি হয়তো বা গে, আমার কাছে আমি মেয়েদের প্রতি অ্যাট্রাক্ট ফিল করি বা ছেলেদের প্রতি অ্যাট্রাক্ট ফিল করি, হ্যাঁ। এই ধরনের অনেক আচরণ বা এই ধরনের কথা বলতে তাদের শোনা যায়, এবং এটা নিয়ে তারা কিন্তু অনেক মনোকষ্টে থাকে। এবং এই জায়গাটা থেকে তাদের এই যে কিছু ভ্রান্ত ধারণা তৈরি হয়, ভুল ইনফরমেশন বা ইনফরমেশন না জানার ফলে, তো তখন এটা দিয়ে তারা কিন্তু সাফার করে যে আমি ছেলে না আমি মেয়ে। দেখা যায় এই সময়টায় আমরা অনেকে পোশাক নিয়ে, মেয়েরা হয়তো বা টি শার্ট পরতে খুব পছন্দ করছি, নিজেকে আমি ভাবি হয়তো বা আমি ছেলের ভূমিকাটায় আমি রোল প্লে করতে থাকি, হ্যাঁ। কারণ হচ্ছে আমার ভেতরে ওই ফ্যামিলির যে একটা কমিউনিকেশন থাকে, ওরিয়েন্টেশন থাকে, সেই জায়গাটা গ্যাপ থাকে। এবং এই যে যারা মনে করছি যে মাস্টারবেশন করছি এবং নিজেকে পাপী বোধ করা, এবং তাদের মধ্যে কিন্তু আস্তে আস্তে বেড়ে যায় যে ধোয়ার টেন্ডেন্সিটা বেড়ে যায়। তারা দেখা যায় যে হাত পা বডি খুব ধুতে থাকে, তাদের মনে হয় যে কিছু একটা খারাপ, কিছু একটা লেগে আছে। তো এই জায়গাগুলো থেকে অনেক সময় আস্তে আস্তে করে হতাশা থেকে বা ফ্রাস্ট্রেশন থেকে ডিপ্রেশনে যেতে পারে, হতে পারে ওসিডি ডেভেলপ করতে পারে, হ্যাঁ, এটা করতে পারে। তো এগুলো দেখা যায় এই ক্ষেত্রে হয়তো বা যাচ্ছে। এটা আরো ভালো বলতে পারবেন যারা সাইকিয়াট্রিস্ট আছেন, তারা বলতে পারবেন, আমি ওই জায়গাটায় যেতে যাচ্ছি না। তবে এখানে আমাদের প্যারেন্টসদের যেটা করণীয়, আমাদের ইনফরমেশন আমরা যেটা দিব সেটা যেন সঠিক হয়। আমরা যদি না জানি, এখন আধুনিক যদি বলি, আমরা আধুনিক ডিজিটাল যুগে বাস করছি, তাহলে যেন আমি যদি নিজে না জানি, আমি যেন একটু স্টাডি করে তারপরে আমার বাচ্চাকে আমি যেন সেই বিষয়ে নলেজটা দিই। আমি যদি আমার ঘরের
আমার ভাগনার কথা বলি, ও স্কুলে নতুন শিখছে যে হচ্ছে তুমি বড় হচ্ছ, তোমার সেক্স এডুকেশনটা হয়তো বা তার স্কুলে দিচ্ছে, ইংলিশ মিডিয়ামে পড়ছে এবং স্কুল একটু বেশ তাদেরকে একটু অ্যাডভান্স এডুকেশনটা দেয়। তো আমি ওর সাথে ঘুমাচ্ছিলাম একদিন, সে হঠাৎ করে ঘুম থেকে উঠে আমাকে বলতেছে, দেখতো আমার গলাটা চেঞ্জ হয়েছে, আমার গলাটা কি অন্যরকম মনে হচ্ছে, বলে তুই দেখতো আমার গলাটাকে একটু একটু মনে হচ্ছে না চেঞ্জ হয়েছে। তা আমি হঠাৎ চিন্তা করলাম যে সে কেন এই কোশ্চেন করছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি ঘুমাচ্ছি, সে হাতটা ঠাস করে এরকম করে উঠায় ফেললো, বলে কি আমার হাতটা দেখতো এখানে লোম গজাইছে কিনা, এখনো হয় নাই কেন। হ্যাঁ, এই যে মনে করেন যে আমাকে কোশ্চেনটা করার সে সাহস পেয়েছে, তার কারণ কি, তার সাথে আমার ওই ধরনের একটা বন্ধুত্ব কিন্তু রয়েছে। এইটা যদি সে মনে করেন যে আমার কাছ থেকে না করে অন্য কারো কাছে করে থাকতো, তাহলে কিন্তু প্রথমেতে তাকে শুনতে হতো একটা বেয়াদব, খারাপ হয়ে গেছে, খারাপ স্কুলে পড়ে সে এই ধরনের নলেজ গুলা নিচ্ছে। কিন্তু সে কিন্তু জানার চেষ্টা করছে যে কবে সে বড় হবে। তো আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে বাবা তুই কেন এরকম জিজ্ঞেস করতেছিস, কি হয়েছে, তোকে কে বলেছে এগুলো? বলে কি আমাদের স্কুলে পড়ায়, আমাদের স্কুলে টিচাররা বলেছে আমি যদি বড় হই তাহলে হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে দেখবো আমার গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে, বা আমার এটা হবে, তাহলে আমি মনে করবো যে আমি বড় হয়েছি। যে এই যে অ্যাকসেপ্ট করার বিষয়টা, আমি ওই জায়গাটায় ফোকাস দিতে চাই। যারা প্যারেন্টস দেখছেন এবং যারা অ্যাডোলেসেন্স বা যারা আমাদের টিন যারা আছেন তারা দেখছেন, কিশোর কিশোরীরা দেখছেন, তাদেরকে বলতে চাই যে আমরা আসলে সঠিক জায়গা থেকে যেন ইনফরমেশন নেই এবং আমরা প্যারেন্টসরা যেন এই জায়গাটায় বিমুখ না হয়ে বরঞ্চ আমাদের নলেজের যদি ঘাটতি থেকেও থাকে, আমি একটু আমার লাইফ দিয়ে একটু পরীক্ষা করে দেখি যে আমার কি জানতে ইচ্ছা করতো না, আমি তাকে ধমক দিয়ে থামাবো নাকি একটা কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে তাকে আমি মারবো, নাকি আমি এখনই যখন আমি মারছি তারপরেও কিন্তু আমার সন্তান, তো আমি তাকে কিন্তু ফেলে দিতে পারছি না, তাই না? তো আমি তাহলে বরঞ্চ এখন যদি আমরা বলি, তার মানে এটা ভালো হয় নাকি যে সে বিপদ থেকে মুক্তিও পেল, সে সঠিক ইনফরমেশন জানলো, এবং সে এই যে আমরা এত সুন্দর করে আমরা শিখাতে চাই পাপ পুণ্য, কোনটা পাপ কোনটা পুণ্য, কোনটা এথিক্স এর মধ্যে পড়ে, কোনটা ধর্মের বাইরে, কোনটা ভেতরে, আমরা কিন্তু এগুলো সুন্দর করে শিখাতে পারি। হ্যাঁ, আমরা বলতে পারি এই জায়গাগুলো যে এই বিষয়গুলো আসলে এইরকম। যদি আমার লজ্জা লাগে তাহলে আমি তৈরি হব এটা বলার জন্য। হ্যাঁ, আমরা আস্তে আস্তে করে, যে হুট করে হবে না, আমরা আস্তে আস্তে করে আসলে আগে নিজে তৈরি হব। আমি রিয়েলাইজ করব যে আমারও জানতে ইচ্ছে করতো এক সময়, ওরও জানতে ইচ্ছা করবে, এটাই স্বাভাবিক। এবং এখন যেহেতু ডিজিটাল যুগ, অনেক কিছু আমার হাতে আসবে, সেটাও তারা দেখতে চাইতে পারে। তবে আমি কি করে তার হাতে এই জিনিসটা দিব এবং কিভাবে আমি তাকে ওরিয়েন্টেশনটা দিব, তাকে অ্যাকসেপ্ট করে, তাকে সম্মান করে আমি যেন তার ফিলিং গুলা শুনি। চমৎকার বললেন। আমরা মনে হয় বেশ অনেকগুলো সাইড কভার করলাম। এবার আমি যাচ্ছি ডক্টর সেলিনার কাছে। দুটো প্রশ্ন, প্রশ্নটা একটু লম্বা হচ্ছে। বাবার পক্ষ মানে অভিভাবকদের পক্ষ থেকে এবং যারা বয়ঃসন্ধিতে আছে, ছেলে এবং মেয়ে, সো সাবগ্রুপ দুইটা, ছেলে মেয়ে এবং অভিভাবক, এদিকে বাচ্চারা, ওরা কিভাবে বুঝতে পারবে যে ওদের এখন বয়ঃসন্ধি কাল আরম্ভ হয়েছে, এবং লক্ষণগুলি যদি একটু সংক্ষেপে আমাদের বুঝিয়ে বলো। তুমি আগে বলেছিলে যে হরমোনাল কারণে এটা হয়, এখন হরমোনাল কারণ ছেলেদের এবং মেয়েদের কি একেবারেই পৃথক নাকি কিছু সামঞ্জস্য আছে? ধন্যবাদ ভাইয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি যদি প্রথমে সন্তানদের কথা বলি, বাচ্চাদের কথা বলি, বাচ্চারা তাদের ফিজিক্যাল চেঞ্জ করে, ছেলেদের টেস্টোস্টেরন, পুরুষ হরমোন যেটা, সেটা যখন তাদের মানে সিক্রেশন হওয়া শুরু হয়, শরীরে আসে, তখন তাদের সেকেন্ডারি ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আমাদের শরীরের, যেই ধরেন খোঁচা খোঁচা দাড়ি, তারপর হচ্ছে পিউবিক হেয়ার, এক্সিলারি হেয়ার, এই জিনিসগুলো হচ্ছে তাদের বাহ্যিক
এটা কি কোনো ব্যাপার। বয়স আছে যে এই বয়স থেকে হবে? এটা হচ্ছে পিউবার্টি। পিউবার্টি এটা আমরা যদি মেয়েদের বলি 9 থেকে 11 এরকম একটা সময়ের মধ্যে হয়। ডিপেন্ড করে বাচ্চাদের গ্রোথ কেমন। অনেক সময় দেখা যায় যে যেসব বাচ্চারা অনেক হেলদি, অনেক মানে শারীরিক ভাবে মানে অনেক বেশি মোটামুটি ভালো, মানে অনেকে আছে লিন অ্যান্ড থিন, অনেকে আছে হেলদি। তো যারা একটু হেলদি তাদের একটু আর্লিয়ার হয় পিউবার্টি অনসেটটা, আর যারা একটু লিন অ্যান্ড থিন তাদের একটু ডিলে হয়। তো বাট টাইম রেঞ্জটা যদি আমি বলি 9 থেকে 11, 12 মেয়েদের ক্ষেত্রে। ছেলেদের একটু দেরিতে হয় 12 থেকে 14, 15 এরকম। এগেইন এটাও আবার আপনার শারীরিক ভাবে যাদের গ্রোথ বেশি তাদের একটু আর্লিয়ার হয়, যাদের একটু গ্রোথ কম তাদের একটু দেরিতে হয়। তো আর এটা তখন তাদের কি পরিবর্তন হয়, আপু একটু আগে বললেন যে হঠাৎ করে সে ঘুম থেকে জেগে দেখবে তার গলার স্বর বদলে গেছে। এটা একটা অনেক বড় সিগনিফিকেন্ট একটা ব্যাপার ছেলেদের ক্ষেত্রে। সাথে হচ্ছে যে আমরা যদি পিউবার্টিটাকে একদম এক্স্যাক্টলি হোয়েন ইজ দ্য পিউবার্টি বলি, তাহলে হচ্ছে মেয়েদের দ্য ডে তাদের পিরিয়ড শুরু হয়, দ্য অনসেট অফ, আমরা মেনার্কি যেটাকে বলি, যেটা হচ্ছে আপনার যেদিন থেকে তার পিরিয়ডটা অনসেট হচ্ছে, শুরু হচ্ছে। আর ছেলেদের যেদিন তাদের স্পাম সিক্রেশন হয় সেদিনটাকে আমরা বলতেছি দ্য অনসেট অফ পিউবার্টি। বাট আপনি যদি অ্যাডোলেসেন্স বলি, আমি প্রথমেও আলোচনা শুরুতে বলেছি অ্যাডোলেসেন্স একটা বয়ঃসন্ধি কাল, একটা লম্বা একটা সময়। তো বয়ঃসন্ধি কালটা শুরু হয় হচ্ছে যখন তার পিউবার্টিটা আমরা বলি যে সে মানে তার ফিজিক্যাল অনসেটটা হয়েছে, সেখান থেকে টিন এজ টাইমটা। অ্যাডোলেসেন্সকে আমরা আবার 3 ভাগে ভাগ করে বলতে পারি, আর্লি অ্যাডোলেসেন্স, মিডল অ্যাডোলেসেন্স, আরটা হচ্ছে আপনার লেট বা ইয়াং হুড। যেটা আর্লি অ্যাডোলেসেন্স সে অনেকটাই তখনও বাচ্চা থাকে, শৈশব আর কৈশোরের মাঝামাঝি, সে লাফালাফি ঝাপাঝাপি করতেছে, সে অনেকটুকুই বুঝতে পারে না। তাকে আমরা বলি, এই তুমি মেয়েদেরকে বলি বিশেষ করে, তুমি এভাবে লাফাবা না, তোমাকে দেখতে অর দেখাচ্ছে, ওর নানি বা কোথাও যেতে। সে তখনও ট্রানজিশনে থাকে, সে বুঝতে পারে না তার শারীরিক চেঞ্জ গুলো ওইভাবে। তখন আমরা যারা পরিবারের লোকজন বা আত্মীয় স্বজনরা থাকি বা স্কুল, আমরা তাদেরকে একটু একটু করে ওরিয়েন্টেড করি, হ্যাঁ তুমি বড় হচ্ছ, তোমাকে এভাবে একটু ফিজিক্যাল চেঞ্জ গুলো আসছে। আমরা যদি তাকে বলি যে মা এর মধ্যে দিয়ে গেছি, বাবা এর মধ্যে দিয়ে গিয়েছে, খুবই নর্মাল, এটা ফিজিওলজিক্যাল ব্যাপার, এটাতে ভয় পাওয়ার কিছু নাই, এটাকে আমরা এইভাবে এইভাবে মেনটেন করতে হবে, এখন থেকে তোমাকে এইভাবে এইভাবে চলতে হবে। বা তুমি মাকে এসে বলবা, বাসায় বাবাকে এসে বলবা তোমার স্কুলে কি হয়েছে। আমাদের এই সময়টাতে আর্লি অ্যাডোলেসেন্স যেটা, এই সময়টাতে আমার মনে হয় কানেক্টিভিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই সময়টায় তারা তাদের যে আফটার পিউবার্টি তাদের যে চেঞ্জ গুলো, ওগুলো তারা যদি বাসায় শেয়ার করতে না পারে, তখন সে ডেফিনেটলি আরেকটা সোর্স খুঁজে বের করবে, সেটা কুড বি তার স্কুল, তার ফ্রেন্ডস। তো এই ক্ষেত্রে বেটার যদি আমরা নিজেরা কানেক্টিভিটা তৈরি করি এবং বলি, হ্যাঁ তুমি আমার সাথে বলতে পারো, তুমি জানো আমারও কিন্তু এরকম হয়েছিল, আমাকে সাথে নানা ভাই এরকম করেছে, আমার সাথে নানুমা এরকম করেছে, বা বাবারা বলতে পারেন, দাদা ভাই আপনি যেটা বললেন যে আমি শেভিং কিট কিনে দিতে ভুলে গিয়েছিলাম বা কিনে দেইনি। এই জিনিসগুলো যদি আমরা কেয়ারফুলি একটু হ্যান্ডেল করি, এবং শুধুমাত্র বাবা মা, আমার মনে হয় এই নিউক্লিয়ার ফ্যামিলির যুগে শুধু বাবা মা পক্ষে এই পুরো ব্যাপারটা মেনটেন করা একটু কঠিন। সেক্ষেত্রে অন্য এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স যারা থাকে, চাচা চাচি, দাদা দাদি, খালা ফুপু, পরিবারে তারও অনেকেই থাকে আমাদের, সবাই মিলে যদি আমরা বাচ্চাটাকে সাহায্য করি, তার সাথে কানেক্টিভিটি গ্রো করি, তার সাথে অ্যাক্টিভিটি করি অনেক। যেমন এই সময়টায় সে চায় কি, তার যেহেতু একটা নতুন পরিবর্তন, সে অনেক কিছুতে এটার প্রতি তার অনেক আগ্রহ থাকে, তো আমরা তাকে এটা একটা পোর্শন, দিস ইজ পার্ট অফ লাইফ, বাট নট দিস ইজ দ্য হোল লাইফ। সো এখানে তাকে আমরা অন্য কিছুতে ইনভলভ করতে পারি, যেমন আউটসাইড অ্যাক্টিভিটি, খেলায়, ক্রিকেট, ফুটবল, বা হচ্ছে মানে জিমনেশিয়াম, বা বিভিন্ন ধরনের, বা গান শিখতে দিলাম, গিটার শিখতে দিলাম, বিভিন্ন কিছু যদি আমি তাকে ইনভলভ করি বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিতে, তাহলে সে কি করবে, সে নিজের এই যে এনার্জিটা, তা এটা তো ক্ষয় করতে হবে কোনো একটা ভাবে, তাকে এটা এই এনার্জিটাকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে হেল্প করি আমাদের বাচ্চাদেরকে আর্লি অ্যাডোলেসেন্সে, তাহলে আমার মনে হয় মানে আমরা যেটাকে বলি ডিসকানেকশন তৈরি হওয়া, সেটা একটু কম হবে বা হবে না। আর মিডল অ্যাডোলেসেন্সটা অ্যাকচুয়ালি কন্টিনিউশন। আর অ্যাডাল্টহুড যেটা, আর্লি ইয়াঙ্গারহুড বা হচ্ছে মানে 19 থেকে 21 যেটাকে আমরা বলি, তখন সে অলমোস্ট একজন অ্যাডাল্ট পার্সন। সে জানে যে অনেকদিন ধরেই তার শরীরের এই পরিবর্তনগুলো, সে অলমোস্ট মানে সে ঢুকে যায় অ্যাডাল্টহুডের মধ্যে। তো সেটা খুব একটা চেঞ্জ না, বাট আর্লি অ্যাডোলেসেন্স যেটা, সেটা আমার কাছে মনে হয় খুবই সিগনিফিকেন্ট একটা টাইম। এই টাইমটাতে আমাদের পরিবারের সবাই, স্কুল কলেজ বা নট কলেজ, স্কুল, পরিবার, পরিবেশ, পাড়া প্রতিবেশী, আমরা যারা থাকি তার পরিবেশে সবাই মিলে যদি আমরা বাচ্চাটাকে সাহায্য করি,
তার সাথে গল্প করি, তাকে শেয়ার করার জন্য এক্সেস দেই, তাহলে হয়তো বা ওরা অনেক ভালো শিখবে বা অনেক ভালো থাকবে। এখানে আরেকটা জিনিস চট করে জেনে নেই, ওরা যখন এই বয়ঃসন্ধিগুলো আরম্ভ করে তখনই কি তারা প্রজনন ক্ষমতায় চলে আসে, নাকি আরো সময় লাগে যে একটা মেয়ের বাচ্চা হতে কিংবা ছেলে আরেকজনকে মানে প্রজনন প্রক্রিয়া অংশ নিতে? শব্দগুলি একটু অন্যভাবে বললাম। জি, আমি বুঝতে পেরেছি ভাইয়া। হ্যাঁ, তখনই তারা হচ্ছে, আপনি যেটা জানতে চাচ্ছেন যে তার মানে প্রেগনেন্সি মানে বা কনসিভ করার তার থাকে কিনা, ক্যাপাবিলিটি থাকে কিনা। জি থাকে, বাট অনেক যেটা হয় প্রথম দিকে তারা হচ্ছে আর্লি মিসক্যারেজ হয়, কারণ তারা বুঝতে পারে না, ধরেন কোনো একটা কারণে সে সেক্সুয়ালি ইনভলভ হয়ে গেল কোনোভাবে, বাট উইদাউট এনি প্রোটেকশন, যেটা অনেক সময় হয়। তখন কি হয়, তারা তো বাচ্চা ট্রানজিশন টাইম, সে লাফালাফি করছে, ঝাপাঝাপি করছে, তার অনেক সময় হচ্ছে মিসক্যারেজ হতে পারে। বাট হ্যাঁ, প্রজনন ক্ষমতা তখন থেকেই শুরু হয়। তাহলে এই সম্পর্কটা গড়ে তোলা খুবই জরুরি প্রথম থেকেই। এমন না যে তার ছেলে মেয়ে পর্যায়ে পৌঁছেছে এবং বাবা মা তখন থেকে সাবধান হচ্ছে, তা না। আগের থেকে জানিয়ে রাখা উচিত যে ঘটনাটা ঘটতে যাচ্ছে, কারণ আমরা চাই না যে সময়ের আগেই কেউ মানে বাচ্চা ধারণ করুক, কোনো মেয়ে অথবা ছেলে তার জন্য দায়ী হোক। আর আমার কাছে মনে হয় আমরা সবসময় সেক্স এডুকেশন ইনক্লুড করতে পারি কারিকুলামে। এখন আপুরা যেটা বললেন যে ইনক্লুডেড, বাট ওটাকে পড়ানো হয় না। তো এটা হয়তোবা বাবা মা যদি স্কুলে নাও পড়ায়, আমরা যদি বাবা মা হিসেবে জানি যে এরকম একটা চ্যাপ্টার বইতে আছে, আমরা তো অনেক গল্পের বই পড়ি, অনেক কিছু পড়ি, রাইট? সো আমার মনে হয় তাদেরকে বাসায় অ্যাটলিস্ট গল্পের বইয়ের মতো হলেও চ্যাপ্টারটার ভেতর দিয়ে গো থ্রু করা। আর ল্যান্ডমার্কিং গুলো, বিশেষ করে যে তার মানে কোন টাচটা কোথায় টাচ করা যাবে, কোথায় যাবে না, কোনটা রেড ফ্ল্যাগ, এই জিনিসগুলো যদি আমরা বাচ্চাদেরকে আর্লি অ্যাডোলেসেন্স টাইমে শিখিয়ে দেই, যে তোমার এই জায়গায় যদি কেউ হাত দেয় এটা করা যাবে না, তুমি এটা করতে অ্যালাউ করবা না, এবং মাকে বা বাবাকে জানাবা। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। মানে অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের চাচা মামা অনেক দূর সম্পর্কে আসে, আমরা অনেক আদর করতো ছোটবেলায়, কোলে করে নাচাতো খেলতো, ওইভাবে আমরা দেই, বাবা মা হিসেবে ছেড়ে। কিন্তু সোসাইটিতে বা আমাদের পরিবার অনেক ধরনের মানুষ থাকে, সো আমাদেরকে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে এবং বাচ্চাদেরকে জিনিসটা শিখাতে হবে যে এই বডি পার্ট গুলো রেড ফ্ল্যাগ, কেউ যদি তোমাকে টাচ করে বা করতে আমরা চায়, এটা খুবই তুমি বাবা জরুরি। মাকে অবশ্যই আমাকে জানাবা, মাকে বলবা, বাবাকে বলবা, বা চিৎকার দিবা, এরকম আর কি। মানে যেন সে যেন জানে যে দিস ইজ রেড ফ্ল্যাগ, সো সে যেন তার ভয়েস রেজ করে। অনেক সময় বলে মেরে ফেলবো, তোকে চকলেট দিব, তোমাকে খাওয়াবো, আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবো, বলো না বাবা মাকে, এগুলো কখনোই করা যাবে না। তো এই জিনিসগুলো প্যারেন্ট এডুকেশন প্লাস বাচ্চাদের এডুকেশন, দুটোই আমার মনে হয় খুব মানে একই সমান তালে ইম্পর্টেন্ট। খুবই সুন্দর করে বললে। আমরা জিনিসটা, ব্যাপারটা যদিও জটিল, কারণ একটা 13 বছর বয়সের বাচ্চাকে যদি শেখানো আরম্ভ হয়, এমন হতে পারে যে বেশি দেরি হয়ে গেছে। বাংলাদেশে 6-7, আমি জানি না কত বছর বয়স থেকে এগুলোতে এক্সপোজ করা হচ্ছে, কিন্তু এটা খুবই জরুরি। বিশেষত বাবা মায়ের সাথে সম্পর্ক, অভিভাবকদের সাথে সম্পর্ক, ক্লাসে পড়ানোর আগেই তাকে জ্ঞান দেওয়া উচিত যে এরকম ঘটনা হতে যাচ্ছে। এখানে লজ্জা পাওয়ার কিংবা কোনো কিছু লুকিয়ে রাখার কিছু নাই। এটা স্বাভাবিক প্রাকৃতিক একটা ব্যাপার, যেটা মানুষের শরীর, মানুষ কেন, এটা জীবজন্তু সবারই হয়ে থাকে। তো এই ব্যাপারটা একবারে পরিষ্কার হওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, খুবই সুন্দর করে বুঝালে। যারা শুনছে এবং ভবিষ্যতে শুনবেন তারা নিশ্চয়ই উপকৃত হবেন। অবশ্য আপনার কাছে আসছি। এখনকার দিনে খুবই একটা জরুরি জিনিস, সেটা হলো মোবাইল ফোন। একেবারে 10 বছরের বাচ্চা থেকে আরম্ভ করে সবার হাতে মোবাইল ফোন থাকে। ওরা যতটুকু না একে অপরের সাথে কথা বলে, তার থেকে বেশি ফোনের সময় কাটায়। যুক্তরাষ্ট্রের যে অ্যাটর্নি জেনারেল বলবো না, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর সমকক্ষ যিনি এখানকার সার্জন জেনারেল বলে, উনি বলেছেন যে বিভিন্ন রকম যে সাইটগুলি থাকে, যেমন ফেসবুক, টুইটার বাচ্চারা কম ইউজ করে, ওইগুলোতে ওয়ার্নিং দিতে হবে। যেমন সিগারেটে লেখা থাকে যেটা ক্ষতিকর,
ওখানে ওয়ার্নিং থাকতে হবে যে বয়সের ওয়ার্নিং। তার মানে বোঝা যাচ্ছে যে পরীক্ষা এবং গবেষণায় দেখা গেছে যেটা খুবই জরুরি যে ছেলে মেয়ে বাচ্চারা এটা সঠিকভাবে ব্যবহার করছে। যার বাবা মায়ের সাথে কমিউনিকেশন নাই সে কিন্তু অল্টারনেট কমিউনিকেশন একটা প্রধান মাধ্যম পাবে তার ফোনের মধ্যে অথবা ইন্টারনেটের মাধ্যমে, এবং সেখানে সমস্যা হওয়ার সম্ভাবনা আরো বেশি। ব্ল্যাকমেল হতে পারে কিংবা ভুল তথ্য হতে পারে। তো আপনার অভিজ্ঞতা থেকে যদি ছোট করে বলেন যে বাংলাদেশে এই সমস্যাটা কি আকারে আছে, এটা কি বড় আকারে হচ্ছে? কারণ পাশ্চাত্য দেশগুলিতে এটা বিশাল একটা বড় সমস্যা। থ্যাংক ইউ ভাইয়া। এটা মানে বেশিরভাগ মানে আমাদের কাছে শান্তাও আছে এখানে যে ক্লায়েন্ট আসে হচ্ছে যে বাবা মার প্রথম কমপ্লেনই থাকে সে সারাদিন মোবাইলে থাকে। মোবাইলে থাকে এবং যারা এই বয়সের বাচ্চারা আছে অল টাইম ওইটা নিয়েই কিন্তু বাবা মায়ের হেডেকটা বেশি থাকে যে বাচ্চাটা দরজা বন্ধ করে ফেলছে কেন, কি দেখতেছে মোবাইলের মধ্যে এতক্ষণ, কি ধরনের প্রোগ্রাম দেখতেছে, হ্যাঁ, বা কোনো কিছুতে জড়িয়ে যাচ্ছে কিনা, হ্যাঁ। তো এগুলো অনেক বেশি হচ্ছে কিন্তু অনেক বেশি হচ্ছে এবং যে জায়গাগুলোতে আসলে ভয় পাই আমরা অভিভাবকরা আসলে ওই সাইটগুলোতেও অনেক অনেক বাচ্চারা কিন্তু ওখানে জড়িয়ে যাচ্ছে এবং বিভিন্ন কাজের সাথে তারা দেখা যাচ্ছে যে ইনভলভ হচ্ছে। বিভিন্ন সাইট আছে, হ্যাঁ, বিভিন্ন সাইট আছে, এই সাইটগুলোতেও তারা কিন্তু চলে যায় এবং তারা সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়তো বা ইনভলভ হচ্ছে এবং করে আসতেছে এবং তারা বিভিন্ন প্রবলেমে পড়ছে। এটা তো বলছি অ্যাডোলেসেন্সের কথা। আমি যদি আরেকটু নিচের দিকে যাই, ছোট বাচ্চাদের হাতেও যখন থাকছে বিভিন্ন ধরনের, আপনি বললেন যে এগুলো নিষেধাজ্ঞা আছে, আমাদের এখানে ওরকম করে কোনো আমার মনে হয় না কোনো নিষেধাজ্ঞা আছে। আমার একদম খুবই ছোট্ট একজন ক্লায়েন্ট, 8 বছরের বয়স, সে এরকম মানে কি বলে এটাকে ব্লু ফিল্ম দেখে ফেলেছিল। তো ও দেখে ফেলেছে, ও নিজেও জানে না, ফ্রেন্ডরা এরকম লিঙ্ক কালেক্ট করে দেয়, সে নর্মালি সে দেখে, সে বুঝতে পারে না যে কি ধরনের বা কেন এটা দেখছে বা কি। যে বাবা মা ওকে প্রথম ওর দাদি দেখতে পায় যে সে এই ভিডিওটা দেখছে রাতের বেলা, তখন দাদি বুঝতেই পারেন যে এরকম একটা জিনিস দেখার সাথে সাথে দাদির রিয়াকশনটা কি হতে পারে, এবং তাকে ওই ছোট একটা বাচ্চাকে তাকে কিন্তু বেদম প্রহার করা হয়েছে, হ্যাঁ, এবং তাকে যে এটার বিপরীতে যে কথাগুলো বলা হয়েছে যে তুমি এটা দেখেছো, তোমাকে এক্ষুনি আল্লাহ তোমাকে মেরে ফেলবে, তুমি অনেক বড় পাপ করে ফেলেছো এবং এটা অনেক জঘন্য কাজ এবং এটাতে তুমি কিন্তু যে কোনো সময় মারা যেতে পারো, আল্লাহ তোমাকে নিয়ে যাবে। তো এই মেসেজটা যখন সে পেয়েছে এবং সে সবচেয়ে খারাপ একটা মানুষ, সে তার মধ্যে যে সাইকোলজিক্যাল যে বিষয়গুলো ঘটেছে সেটা হচ্ছে সে ঘর থেকে বের হতে দূরের কথা, সে বালিশ দুটো মাথার উপর দিয়ে মুখ লুকিয়ে রাখতো, স্কুলে যাওয়া বন্ধ, কারোর সাথে কথা বলা বন্ধ, হ্যাঁ, সবকিছু এরকম বন্ধ। তারপরে পরবর্তীতে যে আসলে আরো ভয়ানক যেটা ঘটেছে, সে ভয় পায় একা থাকতে। একটা সময় সে দৌড়ায় এক সময় বাবার মার কাছে ঘুমাতে যাওয়ার সময় দেখে ফেলেছে যে মা বাবাকে জড়িয়ে ধরেছে, এই টাইপের একটা অ্যাক্টিভিটি দেখেছে, সে তখন আরো চিৎকার দিয়ে ভয়ে কাঁপতে শুরু করে দেয়। ওর বাবা মা দুজনেই যত কাছে আসতে চায় জড়ায় ধরা মানে ভয়টা কাটানোর জন্য, তত সে চিৎকার করতে থাকে, না তোমরা এখনই মারা যাবা, তোমরা এখনই মারা যাবা, আমি কার সাথে থাকবো। তো এরকম যখন সিচুয়েশন মানে বাচ্চাটার ওরকম একটা সময় আসলে আমার কাছে আসে, তখন আর কি বাবা মার কাছ থেকে শোনা যায় যে ইনফরমেশন গুলো আসলে তার কানে কি গিয়েছে এবং সে কি ভিডিওস দেখেছে এবং কাদের কাছ থেকে সে পেয়েছে। তো এটার ব্যবহার কিন্তু আসলে সেই পরিমাণে প্রকটভাবে বেড়ে যাচ্ছে।
তো ওই ছোট বাচ্চাটার থেকেই আমি আসলে শুরু বললাম যে ওকে আমরা কি ধরনের মেসেজটা দিয়েছি, হয়তো বা দেখেই ফেলেছে, কিন্তু আমি যে মেসেজটা দিচ্ছি তার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মানে একটা ট্রমা আসলে তার ভিতরে ঢুকে গিয়েছে, তার মাথায় ঢুকে গিয়েছে আল্লাহ যে কোনো সময় আমাকে উঠায় নিয়ে যেতে পারে, আমি নিরাপদ না, এবং এটা একটা খারাপ কাজ, এবং কনফিউশন তৈরি হয়েছে, এটা বাবা মার মধ্যে ইন্টিমেসি দেখেছে, তাহলে বাবা মাকেও নিয়ে যাবে, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, তাহলে হচ্ছে এটা ভালো না মন্দ না কি? এই যে তার মধ্যে কিছু মিশ্র থট আসলে চিন্তা ভেতরে ঢুকে গেছে এবং এক ভয় কাজ করে গেছে, এবং সে যখন আস্তে আস্তে বড় হবে এই ট্রমাটা নিয়ে কিন্তু বড় হবে, তার মাথায় কিন্তু সঠিক মেসেজ নাই। হ্যাঁ, তো বাংলাদেশ বলেন, দেশের বাইরে বলেন, আমরা যারাই আছি না কেন, অভিভাবক যারা আছি, আমরা ইনফরমেশন অবশ্যই, যদি আমি বলি যে এটা ঠিক না, তাহলে যেন এটা বলি ঠিকই না, ইনফরমেশন জেনে যেন এতটুকু আমরা বলি, না হলে এই আমি বড় হয়ে হয়তো বা এটা যদি আমি বলি, এটা বড় হওয়ার পরে আমি যদি বলি আমার বিবাহিত লাইফে আমি এটাকে খারাপ কাজ বলেও জানতে পারি, আমার হয়তো বা হাজব্যান্ডের সাথে বা ওয়াইফের সাথে আমার কোনো সম্পর্ক হবে না। হ্যাঁ, তো সেখানে আর এরকম অনেক ক্লায়েন্ট আসলে আমরা পেয়ে থাকি। হ্যাঁ, তো এই ধরনের প্রভাব কিন্তু রয়েছে। আবার সবাইকে নতুন করে মনে করিয়ে দিই, বিষয়টা সেন্সিটিভ, সাবধানে কথা বলা উচিত, কি বলা হচ্ছে, কি ইনফরমেশন দেওয়া হচ্ছে এবং কি অ্যাকশন নেওয়া হচ্ছে, এটাও জরুরি। মারধর কখনোই কোনো কিছু সমাধান না, বাচ্চাদের মারধর করবেন না, তাদের সাথে কথা বলাটা জরুরি, এবং নিজে যদি না জানেন তাহলে বিষয়গুলো জেনে নেবেন। জেনে নেওয়ার এখন অনেক উপায়। সঞ্জিতা, আপনার কাছে যাচ্ছি। অনুষ্ঠান আমাদের ইতি টানতে হবে, পৃথিবীর নিয়মটাই এরকম, যাই ঘটনা ঘটুক সময় নিজের মতোই চলে। আপনি বার্ডসভিউতে প্রথমবার অংশগ্রহণ করলেন, আপনার ছোট্ট করে অনুভূতি এবং আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু নিয়ে আপনি যদি কিছু যোগ করা থাকে বলবেন। খুবই ভালো লেগেছে, ধন্যবাদ ভাই এরকম একটা সুযোগ হওয়ায়, যে এত আপনাদের সাথে, আপনারা যারা দেশের বাইরে আছেন তাদেরও অভিজ্ঞতা শুনছি এবং মিলাচ্ছি আমাদের দেশের প্রেক্ষাপট, খুবই ভালো লাগলো। জাস্ট একটা জায়গা শেষ মুহূর্তে বলতে চাই, আমরা যেন নিজেদেরকে মানে এখনই প্যারেন্টস হিসেবে আমরা নিজেরা ভাবি, এবং আমরা যারা এই বয়সটাতে যাচ্ছি তারাও আমরা একটু নিজেরা ভাবি কোথায় সমস্যাটা হচ্ছে, কোন জায়গাটাতে আমি খারাপ ফিল করছি আমার এই, কারণ এই পরিবর্তনটা অবশ্যই এক ধরনের চাপ তৈরি করে বাচ্চাদের মাঝে। হঠাৎ করে একটা শিশু যখন এরকম পরিবর্তন, শারীরিক মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়, তার প্রথমত কিন্তু একটা বিরাট চাপ তৈরি হয়। সো তোমরা যারা চাপ ফিল করছো বাচ্চারা, তাদেরকে একটু জানাই যে আমরা যারা বড় হয়ে গেছি আমরা সবাই এই চাপের মধ্য দিয়ে গিয়েছি। সো তোমরা একা নাও, তোমাদের সাথে আমরা সবাই আছি, নিজেকে একা ভাবার দরকার নাই, সুযোগ আছে, তোমরা নিশ্চয়ই সেই সুযোগগুলো নিবে। নিজেদের টিচার, প্রথমত বলবো পরিবারের কাছে এগিয়ে যাও তোমরা, তারপর তোমরা তোমাদের শিক্ষকদের হেল্প নিতে পারো, এছাড়াও অনেক প্রফেশনালস যেহেতু দেশে এবং দেশের বাইরে অনেকেই কাজ করছে, তাদের সহযোগিতা নাও। অন্তত পক্ষে এই জায়গাটাই থেমে থেকো না যে আমি কোনো প্রফেশনালস এর কাছে যাব না। আর বাবা মাদের ক্ষেত্রে আমি বলবো, আমরা যারা বাবা মা আমরা অসুবিধা বোধ করছি বাচ্চাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে, বাচ্চাদেরকে ম্যানেজ করার ক্ষেত্রে, বাচ্চাদের মোবাইলের ডিপেন্ডেন্সি বলেন কিংবা ড্রাগ ডিপেন্ডেন্সি এই এজটাতে অনেক বেশি হয়ে থাকে আমরা দেখি, কিংবা বাচ্চাদের এই যে অসুবিধাগুলো আপা একটু বলছিলেন সেলিনা আপা, যে এই বয়সটাতে কিন্তু অনেক বেশি বাচ্চারা উদ্বিগ্নও থাকে, আবার একটু বিষণ্ণও থাকে, এবং এটা চরম আকার কিন্তু একসময় দেখা যায় ওদের কিন্তু অনেক সুইসাইডাল থট কাজ করতে থাকে। তো এই বিষয়টাকে আমি বলবো যে আমরা যেন খুব গুরুত্ব দেই, খেয়াল করি বাচ্চাটা, আমার বাচ্চাটা কিসের মধ্য দিয়ে যাচ্ছে, তার অনুভূতি কিগুলোকে বোঝার চেষ্টা করি, তাদের সাথে কথা বলি, চেক
করি তারা আমি যা ফিল করছি আসলেই সে তা ফিল করছে কিনা। যদি নিজে প্যারেন্টস হিসেবে না পারি তাহলে অবশ্যই প্রফেশনালদের কাছে চলে যাই। প্যারেন্টসরাও যেতে পারি, বাচ্চারাও যেতে পারি। বাহ, সুন্দর। আপনাকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে সময় দেওয়ার জন্য। ডক্টর সেলিনা শাহিন, তোমার কাছে যাচ্ছি। তোমার যদি শেষের কিছু যোগ করার থাকে আজকের অনুষ্ঠানের বিষয়বস্তুকে নিয়ে। ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বার্ডস ভিউতে আমি এর আগে এসেছি, তবে অন্য রূপে লেখালেখি নিয়ে। আজকে এটা সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার নিয়ে আলাপ করে খুব ভালো লেগেছে। এবং যদি কিছু অ্যাড করতে বলে আমি আবারও বলবো যে কানেক্টিভিটি খুব ইম্পর্টেন্ট। যে বাবা মা হিসেবে আপু যেটা বললেন যে বাচ্চারা এগিয়ে আসতে, বাচ্চারা কনফিউজ থাকে, সো ওরা তো যদি বুঝতে পারে তারা অবশ্যই এগিয়ে আসবে। কিন্তু এখানে আমার মনে হয় মেজর রোল প্লে করা উচিত প্যারেন্টস বা যারা অ্যাডাল্ট আছি আমরা চারপাশে তাদের। তো আমাদের উচিত তাদের দিকে বেশি হাত বাড়িয়ে দেওয়া, যে আসো আমরা আছি তোমাদেরকে হেল্প করার জন্য। স্কুল, বাসা, পরিবেশ, আত্মীয় স্বজন, কাজিনস যারা একটু বয়সে বড় হয়েছি, মানে সবাই আমরা যদি একটু এগিয়ে আসি, অনেক অনেক কানেক্টিভিটি যদি আমরা তৈরি করি, বন্ধুত্ব তৈরি করি, অনেক সমস্যা আমরা ঘরেই সমাধান করে ফেলতে পারি। আমাদের আর সেকেন্ড কোথাও যেতে হবে না, আমরা বাসাতেই অনেক কিছু সমস্যা ডিসকাস করে আলাপ আলোচনা করে সমস্যা সমাধান করতে পারি। আর যদি আমি আমাদের সেকেন্ড জেনারেশনের কথা বলি, উত্তর আমেরিকায় বা অন্যান্য দেশে আমাদের যে ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশনস যে মানে স্কুল কলেজগুলোতে বেশি, আমি মনে করি আমাদের বাচ্চাদেরকে সেই স্কুল কলেজগুলোতে এনরোল করানো, অ্যাটলিস্ট তার আর্লি অ্যাডাল্টহুড অ্যাডোলেসেন্স টাইম গুলোতে, যেখানে সে তার মতো মানুষও দেখতে পায়। কারণ আমরা যদি ওদেরকে দেখি যে ওরা এমন একটা জায়গায় গিয়ে পড়েছে সেখানে সে একাই তার মতো, আর কেউ তার মতো না, তখন সে আরো বেশি আইসোলেটেড ফিল করবে। সো আমাদের উচিত তাদেরকে ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশনস আন্ডার দ্য সেম আমব্রেলা, সবাই যেখানে আছে একই ঢঙ্গের মানুষ থাকে যেখানে, এই জায়গাগুলোতে আমরা নিয়ে যাই। এবং কালচারাল যে গ্যাপটা, কালচারাল যে ডিফারেন্সটা, এটা যতটা পারি আমরা মানে লাইক এটা তো এরকম এদেশে উপরে আর নিচে যতটা পারি আমরা কাছাকাছি নিয়ে আসি। এবং ঘরে আমরা আলাপ করি যে হ্যাঁ আমরা মুসলমান, আমরা বাংলাদেশ থেকে এসেছি, দিস ইজ এ কালচার, বাট আমরা এখন এখানে ভালো লাইফের জন্য আমরা যেখানে আছি দিস ইজ আনাদার কালচার। সো আমরা ওদের কালচারের ভালো জিনিসগুলা নিব এবং আমাদের কালচারের ভালো জিনিসগুলাই আমরা সবসময় প্র্যাকটিস করব। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। এবং অ্যাজ এ প্যারেন্ট আমি চেষ্টা করি এরকম কিছু করতে আর কি, যে আমার ফুড হ্যাবিট থেকে শুরু করে আমার কালচারের যে জিনিসগুলো ভালো, আমার ফ্ল্যাগ, আমার গান, আমার যে কোনো কিছু, আমার কালচারের যে কোনো কিছু যেটা ভালো, এটা আমি চাই আমার বাচ্চার লাইক তার কালচার মধ্যে ইনক্লুড করে দিতে। কারণ আমি যতই চাইবো আমি তাকে কখনো বাংলাদেশি বানাতে পারবো না, কারণ সে বাই বর্ন অন্য দেশি। সো আমি যতটা চাই যে যতটা কাছাকাছি আনা যায় দুটা কালচারকে, তাহলে অনেক সমস্যা থেকে আমরা হয়তো বা মুক্তি পাবো। আর কিছু বলার নেই ভাইয়া আজকে। ধন্যবাদ। আমার ধারণা যে আমাদের কথা থেকে হয়তো সবাই একটা ধারণা পাবে যে ছেলেমেয়েরা কি পর্যায়ে যায়, কিসের মধ্যে দিয়ে যায়, কেন যায়, এবং বাবা মা হিসাবে যারা বাবা মা আছেন, অভিভাবক আছেন, এবং অ্যাজ এ হোল সমাজ, তারও একটা সবচেয়ে বড় দায়িত্ব। সমাজের কারণেই আমরা আজকে যে আমরাই সমাজের কারণে আমরা যেভাবে কথা বলি, আমরা যেভাবে খাই, সবই তো সমাজেরই প্রভাবের কারণে হয়েছে। তো এটা জরুরি যে আমরা অ্যাজ এ সমাজ আমরা কিভাবে প্রতিটা জিনিসকে ট্রিট করছি সেটাও জরুরি। হাসাহাসি না করা, ছেলেদের গলা যখন চেঞ্জ হয়ে যায়, আমি দেখেছি নিজের অভিজ্ঞতা থেকে যে মানুষের হাসাহাসি করছে, তারপরে অল্প অল্প যখন দাড়ি বেরোচ্ছে তখন হচ্ছে ছাগলা দাড়ি, ওইটা নিয়েও হাসাহাসি। আমাদের দেশে তো যতটুকু উৎসাহ কিংবা ভালো কথা বলা হয় তার থেকে মানুষকে টিজটাই বেশি করা হয়, মানে টিজ করার মধ্যে অনেক আনন্দ, কিন্তু এটাতে কিন্তু আরেকজনের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আমাদের সর্বশেষ যাকে আনবো, যার থেকে বিদায় কথা শুনবো, তিনি হলেন বুশরা। বুশরা বলেন আপনার যদি কিছু যোগ করা থাকে আজকের অনুষ্ঠানের নিয়ে। থ্যাংক ইউ ভাইয়া। আমি আপনার এই লাস্ট কথাটা থেকে আমি বলতে চাচ্ছি যে হাসাহাসি করার ব্যাপারটা, আমি প্রথম বলতে চাই যে সময়টা আমরা সবাই জানি খুব চ্যালেঞ্জের সময় এবং নতুন একটা সময়।
আমাদের লাইফে আসে। তো আমি এরকমই হাসাহাসির একটা জায়গা থেকে বলতে চাচ্ছি যে এটা যে আমাদের জন্য কতটা ক্ষতি হতে পারে। তো আমি একটা ছেলের কথা একজন ক্লায়েন্টের কথাই বলতে চাচ্ছি যে সে যখন ১ম তার ভয়েস চেঞ্জ হয়, হ্যাঁ? ভয়েস চেঞ্জ হয় সে খুব ভয় পেয়ে যায়। হুম? ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পরে সে আর কথা বলে না। স্কুলে যায়। যখন তার টোন বের করে সে, তখন কোনো এক ফ্রেন্ড তাকে খুব বাজেভাবে কথা বলছে যে, "কি ব্যাপার তোর এরকম কেন?" তখন থেকে সে তার টোনটা বন্ধ করে দিছে। যে আমার গলায় সমস্যা হয়েছে। হুম? নাহলে আমার গলা এরকম কেন? সে কোনো ইনফরমেশন জানে না যে কেন তার এই গলা এরকম। সে এরকম পুরা ১ বছর কথা না বলে কাটিয়েছে। একেবারে না। একদম। এবং তাকে বিভিন্ন ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছে। মানে তাকে সরায়া থেকে শুরু করে তাকে শিখানো হয়েছে। হ্যাঁ? তারপরে সেইভাবে বলতে শুরু করছে। কিন্তু আ পরে সে ভেতরে তার কথাগুলো থেকে গিয়েছিল। যখন সে ঢাকার বাইরের একটা ছেলে। তো আমি যখন তার সাথে বসলাম, আমি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে গেছিলাম। তখন সেখানে শোনার পরে সে আমার সাথে কথা বলতে মানে ইচ্ছে করেই বলল যে, "আমি একটু কথা বলতে চাই।" তারপরে সে তখন তার এই এক্সপেরিয়েন্সটা বলল যে, "আমি তো কথা বলতে পারি না। এরকম হয়েছিল। আমার এরকম বন্ধ ছিল।" তারপরে তখন আমি তাকে বললাম যে, আসলে তোমার এই সময়টাই এই সিচুয়েশনটা হয়েছিল। তোমার গলায় কোনো সমস্যা হয় নাই। এবং এটা তোমার শারীরিক কোনো সমস্যা না। তুমি তখনও কথা বলতে পারতে। হ্যাঁ? টোনটা আসলে এরকম হয়।" তো এই যে ইনফরমেশনটা আমরা বাচ্চাদের এরকম সময় না দূরে ঠেলে দেই তো। দূরে ঠেলে না দিয়ে আমরা যদি কাছে রেখে তাদেরকে বিষয়গুলা অবজার্ভ করে তাদেরকে মানে নিজেদের প্রবলেমটাও এরকম ছিল। এভাবে যদি তাদেরকে ব্যাখ্যা করা হয় তাহলে মনে হয় যে ভালো হয় এবং এই সময় বাচ্চারা কিন্তু খুব লোনলি ফিল করে। একা ফিল করে, হ্যাঁ? ভয় পায়। আমি ছেলেটার কথা এইজন্যই বললাম যে এটা থেকে অনেকেরই কিন্তু ভয় পেয়ে যাওয়ার একটা বিষয় থাকে যে, "কি হলো? আমার গলা এরকম হলো কেন? আমি তো এরকম করে কথা বলি না।" গলা টানতে থাকে, পানি খেতেই থাকে। এরকম অনেক এক্সপেরিয়েন্স আছে যে তাদের মধ্যে হয়। তো এই জায়গাগুলোর জন্য আমি বলব যে হ্যাঁ, আমরা আত্মীয়স্বজন যারা আসছি, স্কুল, কলেজ, সোসাইটিতে যারা আছি, বড় ভাই-বোন আছি, বন্ধু-বান্ধব আছে, আমরা এই বিষয়টা নিয়ে হাসাহাসি না করি বরঞ্চ আমরা বন্ধুর মতো আচরণ করি এবং আমার এই প্রবলেমটা আমারও একসময় ছিল সেভাবে দেখি। চমৎকার! যদি ঠিকভাবে জিনিসটাকে ট্রিট না করা হয়, ট্রিটমেন্ট আমি বলছি যে ডাক্তারের চিকিৎসা না, জিনিসটা অ্যাড্রেস না করা হয়, এটার ইমপ্যাক্ট কিন্তু লাইফ লং থাকে। আমি নিজের জীবনের ছোট একটা ঘটনা বলি। সেই সময় আমি যখন বড় হচ্ছি খুব টেলিফোন একটা বিরল ব্যাপার ছিল। হয়তো পাড়ায় ১টা ২টা টেলিফোন থাকতো। মানুষজনে আসতো শুনতো। তো আমাদের বাসায় টেলিফোন ছিল। আমি একবার টেলিফোন ধরে হ্যালো বললাম। একজন মন্তব্য করলো, "এত কর্কশ গলা।" তারপর থেকে আমার ফোন ধরতেই ভয় লাগতো যে আমার গলাটা নিশ্চয়ই খুবই কর্কশ। মানুষ শুনলে হয়তো বিরক্ত হবে। তো এই জিনিসটা আমি এখনো ভুলতে পারি না যে ফোন ধরলেই মনে হয় আমার গলা আওয়াজটা মনে হয় কর্কশ, মানুষ যেন বিরক্ত হবে। হুম।